অভিনন্দন সবাইকে। আজকে ভাইবার ক্লাসে আন্তর্জাতিক বিষয় বলি, বিশেষ করে সাধারণ জ্ঞান ভাইবার জন্য গুরুত্বপূর্ণ। শুধু গুরুত্বপূর্ণ নয়, টোটালি ভাইবা জুড়ে সাধারণ জ্ঞানই থাকে, তার একটি পার্ট। আজকে আন্তর্জাতিক বিষয়বলি নিয়ে আলোচনা করব আমি, এবং অপর পার্ট বাংলাদেশ বিষয়বলি নিয়ে আমাদের শ্রদ্ধেয় শাহরিয়ার স্যার আগামীতে আপনাদের সাথে আলোচনা করবেন। শিডিউল দেওয়া আছে, পেয়ে যাবেন। আন্তর্জাতিক বিষয়বলির এই ভাইবার ক্লাসটিকে একটু অন্যরকম ভাবে সাজানো হয়েছে। আপনারা ইতিমধ্যে ডালিম স্যারের ভাইবা ক্লাস করেছেন, সেখান থেকে অবশ্যই আপনারা কিছু শিখতে পেরেছেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পেরেছেন। আমি আমার ক্লাসটিকে দুইটি অংশে ভাগ করেছি। একটি অংশে থাকবে মোটিভেশনাল স্পিচ, অর্থাৎ ডেভেলপ ইয়োর সেলফ। ভাইবার আগে যে মনস্তাত্ত্বিক প্রিপারেশন আছে তার একটি অংশ আলোচনা থাকবে আপনাদের সাথে, যে কিভাবে নিজেকে আপনি প্রিপেয়ার করবেন। এটা আধা ঘন্টার মতো আলোচনা করব, বেশিক্ষণ আলোচনা করব না। দ্বিতীয়ত আলোচনা হবে আন্তর্জাতিকের একটি রানিং যে ক্রাইসিস, আজারবাইজান এবং আর্মেনিয়া, এই সংক্রান্ত বিষয়ে, অর্থাৎ নাগানো কারাবাখ এই ইস্যুটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি এই ভাইবাটিকে আপনি কিভাবে ফেস করবেন। ভাইবা ক্লাস পিলি কিংবা রিটেনের মতো না। আমার ক্লাসের নিয়ম হচ্ছে, আমি প্রশ্ন করব, আপনাকে আনমিউট করে দেওয়া হবে, যাকে বলবো সে উত্তর করবেন, দেন আমি উত্তর দিব। আমি আবারও বলছি, আনমিউট করে দেওয়া হবে, প্রথমে বিস্তারিত আলোচনা করব, আপনি শুনবেন, দেন আনমিউট করে দেওয়া হবে, আপনি আনসার করবেন, আমি পরবর্তীতে আমার মতো করে উত্তর দিব, কারেকশন করবেন। আজকে ক্লাসটা এইভাবে হবে, অর্থাৎ প্রথম মনস্তাত্ত্বিক কিছু পরিবর্তন আসবে আপনার ক্লাসের মাধ্যমে, নিয়ম কানুন। আমি আপনার প্রেজেন্টেশন শেখাবো না, আমি আপনাকে ড্রেস কোড শেখাবো না, আমি আপনাকে প্রবেশের নিয়ম শেখাবো না, আমি আপনাকে অন্য কোনো বিষয় শেখাবো না। আমি আপনার ভেতরের কিছু পরিবর্তন ঘটাবো, মানসিক কিছু পরিবর্তন ঘটাবো। এটা 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টা সর্বোচ্চ। পরবর্তী সময় জুড়ে আজারবাইজান, আর্মেনিয়া এবং আন্তর্জাতিকের প্রস্তুতিটা আসলে কেমন হওয়া উচিত ভাইবার ক্ষেত্রে, এই সংক্রান্ত বিষয়ে কথা বলবো। আজারবাইজান আর্মেনিয়ার যে প্রেজেন্ট ইস্যু, এটি নিয়ে আলোচনা করব। কোন ধরনের প্রশ্ন কিভাবে হয় মনে রাখবেন, সাধারণত ইন জেনারেলি ভাইবা বোর্ডের 2 টাইপসের কোশ্চেন হয়। নাম্বার 1 ইনফরমেটিভ কোশ্চেন, নাম্বার 2 ব্লক কোশ্চেন। আমরা আজকে জানবো ইনফরমেটিভ কোশ্চেনগুলো আসলে কেমন হয় আর তার উত্তরগুলো কিভাবে দিতে হয়। নেক্সট, অর্থাৎ 2 ব্লকিং কোশ্চেনগুলো কেমন হয়, তার উত্তরগুলো কেমন হয়, কেমন করে দিতে হয়। অর্থাৎ ইনফরমেটিভ কোশ্চেনের ইনফরমেশন কেমন দিতে হয়, ব্লকিং কোশ্চেন ব্লকটা কিভাবে ওপে ভাঙাইতে হয় এবং উল্টা ব্লক করতে হয় বা আনসারটা করতে হয়। এই ব্যাপারটা থাকবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে বিষয়টি আপনি উপস্থাপন করতে পারলে বা এই বিষয়টা আপনি যদি বুঝতে পারেন, তাহলে আপনি ভাই সেরা, আপনি ভালো করতে পারবেন, নো ডাউট অ্যাবাউট ইট। অতএব আসেন, আমাদের গুরুত্বপূর্ণ এই আলোচনা থাকবে। আজারবাইজান, আর্মেনিয়া নিয়ে ডিটেলস আপনাদেরকে আমি জানাবো, মানে এইটুকু ক্লাসের মধ্যে যতটুকু বিষয় জানানো পসিবল সেইটুকু আপনাদেরকে জানাবো। এরপর ভাইবা বোর্ড কোন টাইপের প্রশ্ন করতে পারে সেই টাইপের প্রশ্নগুলো আপনারা দেখবেন এবং আমাকে আনসার করবেন, দেন আমি আপনাকে আনসার করব। ভালো হবে
সবগুলো ভিডিও অন করে দিলে যদি সম্ভব হয় সবচেয়ে ভালো হবে। আর ভাইবা বোর্ডটা আসলে সাউন্ড পাইতেছি না, এতক্ষণ কি সাউন্ড পায় নাই? আচ্ছা, ভাইবা বোর্ডটা আসলে এরকম অনলাইনে তো ডিফিকাল্ট। ভাইবা বোর্ডটা আসলে হয় হচ্ছে সামনাসামনি বসে, তাই তো? যেহেতু সেটা পসিবল হচ্ছে না, সেহেতু একটু ভিডিওটা অন করেন, অন্তত 15-16 জন করেন, যেন এই স্ক্রিনটা ভরে থাকে। স্ক্রিনটা ভরে থাকলে আমার ক্লাস নিতে সুবিধা হবে। আমি আপনাকে এতটুকু বলতে পারি, আমি জানি না আমার কথা কে কিভাবে নেবেন। আজকে যতটুকু সময় আপনাদের সাথে ক্লাস হবে, আপনি বলতে বাধ্য হবেন না আমি কিছু পেয়েছি। এটা আসলে আমার নিজের বলা ঠিক হচ্ছে না, এটা আপনি নিজেই বলতে পারবেন যে ইয়েস, আমার এখানে বসে থেকে লাভ হয়েছে। এটা আপনি বলতে বাধ্য। আমি ঠিক সেই রকম কিছুই আপনাকে দেওয়ার চেষ্টা করব। যারা ইতিমধ্যে আমার পিলির ক্লাস করেছেন, রিটেনের ক্লাস করেছেন, পিলি ক্লাস, রিটেনের ক্লাস, ভাইভা ক্লাস এক না, এটা করেই বুঝতে পারবেন আজকে। সো আপনি আপনার এই চাকরি পাওয়ার জন্য অনেকগুলো ভাইবার সম্মুখীন হতে পারেন। সেটা প্রাইমারি থেকে শুরু করে বিসিএস পর্যন্ত যে কোনো ভাইভাতেই আপনি অ্যাটেন্ড করেন না কেন, আপনার ভাইবা সম্পর্কিত আপনার ক্লাস করলে কিছু না কিছু লাভ হবে। যেমন আজকে ভাইবা নিয়ে যে আলোচনা করব দ্বিতীয় অংশে, এই অংশ আপনার পিলিতে লাগবে, রিটেনে লাগবে, ভাইবাই লাগবে। আর প্রথম দিকে যে অংশ আলোচনা করব, এই অংশটা আপনাকে এই জব ক্যারিয়ার, জব পাওয়া পর্যন্ত ফিল্ডে টিকিয়ে রাখার জন্য আপনার চার্জ দিবে, আপনাকে ফুয়েল দিবে, অর্থাৎ মোটিভেট করবে আপনাকে, মোটিভেশনটা আপনার থাকবে। তো আমি এত কথা বলার পরেও 3 জন ভিডিও অন রেখেছেন, যাক আমি মনে হয় বুঝাইতে পারিনি। আচ্ছা, পসিবল হইলে রাখেন, না হলে দরকার নাই। দেখেন, প্রাথমিক প্রস্তুতি ও আন্তর্জাতিক বিষয়াবলীর গুরুত্বপূর্ণ আলোচনা। তার মানে প্রাথমিক প্রস্তুতির আলোচনা দেখেই বিভ্রান্ত হওয়ার দরকার নাই যে স্যার শুধু পরামর্শ দিতে আসছে। সবাই শুধু পরামর্শ দেয়, পড়ায় না, তা না। পরামর্শ না, শেয়ারিং অ্যাজ এ সিনিয়র লার্নার অর অ্যাজ এ যাই বলেন না কেন, সেই হিসেবে আপনাকে কিছু শেয়ার করব যে বিষয়গুলি, পাশাপাশি আন্তর্জাতিকটাই পড়াবো আপনাকে। তাহলে আসেন, এমনিতেই আমরা দেখলাম বিসিএস ভাইবা, যদিও এটা একটা ইন্ডিয়ান সাইড থেকে নেওয়া, এটা বাংলাদেশের ভাইবাটা না, যদিও তারপরও আমরা একটু দেখে নিলাম আর কি, পরিবেশটা একটু দেখে নিলাম। কারণ এটা একটু ইমাজিন করলাম যে এমন একটা পরিবেশের সম্মুখীন আমি হতে পারি যে এতগুলো মানুষ, এতগুলো স্যারেরা বসে আছে, আমি সামনে বসে ভাইবা দিচ্ছি। কি কঠিন, কি একটা পরিস্থিতি, কঠিন পরিস্থিতির সামনে বসে আছি। অনেকে বলছে ভাইবা বোর্ডে গিয়ে অনেক কিছু ভুলে যাই, অনেক সময় নিজের নামও ভুল করে ফেলি। কেন এই প্রবলেম গুলো হচ্ছে, কি কারণে হচ্ছে, এই কি এবং কেন, এই প্রশ্নের উত্তরগুলি খুঁজে বের করবো আজকে। এমন একটি পরিস্থিতির সম্মুখীন আপনি আপনার জব ক্যারিয়ারে বারবার হবেন, এটাই স্বাভাবিক। যতক্ষণ পর্যন্ত আপনার এক্সপেকটেশন অনুযায়ী জবটা না হচ্ছে, অর্থাৎ আপনার প্রত্যাশিত যে জব সেটি না হওয়া পর্যন্ত আপনাকে এরকম বিসিএস ভাইবার সম্মুখীন হওয়া লাগবে। আবার ভবিষ্যতে আপনি এখানে বসবেন, আপনার সামনে ক্যান্ডিডেট বসবে, এটাই চক্র, এটাই চক্র। এখন মোটিভেশনটা যদি আপনার এরকম থাকে যে আমি এখানে বসে আছি, তাহলে ভয় লাগবে। মোটিভেশনটা যদি এমন থাকে আরে আমি তো একদিন এখানেও বসবো, তাহলে ভয়টা কমে যাবে। আমি একই কথা ঘুরাই বলছি,
আপনার মোটিভেশনটা যদি থাকে হাইরে আমি এখানে, এরা এখানে, আপনার মোটিভেশনটা যদি আপনার থাকে যে আমি এখান থেকে তো এখানে যাব, ডাজন্ট ম্যাটার, তাহলে দেখবেন সাহস পাচ্ছেন। এটা আপনার মনস্তাত্ত্বিক একটা প্রিপারেশন দিচ্ছি। এই হচ্ছে পরিস্থিতি। আরো কাছে দিলাম, ভয় বেড়ে গেল। হার্টবিট বাড়ার কিছু নাই, ভেরি ইজি। দেখেন, ভাইবা বোর্ডে সফলতা পেতে যে মানসিক পরিবর্তনের প্রয়োজন তা আলোচনা করা হলো। এখন নিজেকে পরিবর্তন করুন, চেঞ্জ ইউর সেলফ। ওই যে বলছেন হার্টবিট বেড়ে গেল, এটা পরিবর্তন করতে হবে। আপনাকে মনে রাখতে হবে আপনি মানুষ, কিছু মানুষের সামনেই আপনি ভাইবা করবেন, অন্য কিছুর সাথে না। আর একটা কথা হচ্ছে, পৃথিবীর কোনো মানুষ সব জানে না। ইভেন আপনার ভাইবা বোর্ডও পৃথিবীর সবকিছু জানে না, আপনিও সবকিছু জানেন না। আপনি ভাইবা বোর্ডে সবই পারতে হবে এটা কিন্তু বক্তব্য না। আপনি পারবেন 50, 60, 70% পারবেন, বাকিগুলো ভুল হতে পারে, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনি যদি মেন্টালি এরকম প্রিপারেশন নেন যে আমার ভাইবায় ভুল হবে, হতেই পারে, এটাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, সিরিয়াস হওয়ার কিছু নাই, ভুল হতেই পারে, তাহলে দেখবেন আপনাকে হালকা লাগছে। এরকম একটা মানসিক পরিবর্তন করেন। কারণ আপনি পৃথিবীর সব জানতে পারেন না, এমন ক্ষমতা আপনার নাই। ভাইবা বোর্ড যদি চায় আপনাকে ব্লক করবে, প্রথমেই বলেছি ইনফরমেটিভ আর একটা ব্লকিং। ভাইবা বোর্ড যদি চায় আপনাকে ব্লক করবে, এনি হাউ পসিবল, আপনি আনসার করতে পারবেন না। খুব কম ছাত্র আছে, 2-4 জন প্রতি ভাইবায়, বিসিএস ভাইবায় সর্বোচ্চ 2-4 জন আছে। এমন স্টুডেন্টও আছে যে পিএসসি মেম্বার ভুল উচ্চারণ করছে, স্টুডেন্ট আনসার দেওয়ার সময় শুদ্ধ উচ্চারণ করে আনসার দিয়েছে, তবে এই স্টুডেন্টের সংখ্যা কম। টেকনিক্যাল আনসার দিয়েছে। এখন ভাইবা বোর্ডে তো বলা যাবে না যে উচ্চারণটা ঠিক হয় না, এটা তো বলা যাবে না। আনসার দেওয়ার সময় আপনি সঠিক উচ্চারণ করবেন। এখন বক্তব্য এটা না, বক্তব্য হচ্ছে নিজেকে এই পরিবর্তনটা করেন যে ঘটনা যাই ঘটুক আমি কিছু মানুষের সামনে বসবো, আমার সব উত্তর সঠিক হবে না, এটাই বাস্তবতা। কারণ আমি মানুষ হিসেবে সবকিছু মনে রাখতে পারি না। আর ভাইবা বোর্ড মানে কিছু মানুষের সমন্বয়ে, কিছু আমার চেয়ে অনেক বেশি জানা মানুষের সামনে আমি ফেস করতেছি, সেখানে কিছু ভুলভাল হতেই পারে। যখন এই পরিবর্তনটা অর্থাৎ এই মানসিক সেটআপটা আপনি দিবেন, তখন আপনার ভয়টা কমে যাবে। আসেন, কি কি সেটআপ দিতে হবে। আমি আপনাদের 20-25 মিনিট নষ্ট করব, কিন্তু আপনাদের এমন কিছু প্রমোশন হবে মেন্টালি, যেটা আপনি আজকে ইমাজিন করতে পারবেন না। কিভাবে পরিবর্তন করবেন আসুন জেনে নিই। তবে একটা ওয়াদা করুন, আমি যা যা করতে বলবো তা আপনারা অক্ষরে অক্ষরে পালন করবেন, তাহলে আপনারা সমস্যা হবে না। কিভাবে কিভাবে আপনার সাহসটা, মানে অনেকে আছে না ভাইবা বোর্ডে কাঁপাকাঁপি করে, হাত পা থর 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 করে কাঁপছে, কথা এড়িয়ে যাচ্ছে, প্রেজেন্টেশন আসতেছে না, মানে মনে হচ্ছে অনেক সময় ভাইবা বোর্ড বলে পানি খাবেন, কেন বলে বলেন তো? মানে পানি দিয়ে আপনাকে ইজি করতে চাচ্ছে। আর সাদিক স্যার তো চা খাওয়ার নিয়মই করে গেছে যে ভাইবা বোর্ডে ক্যান্ডিডেটকে চা দেওয়া হবে। কেন চা খাইতে দেওয়া হচ্ছে? কেন আপনাকে এই যে চায়ের যে চুমুক দিচ্ছেন, এই চুমুক দিতে গিয়ে যেন ইজি হন। এখন চা খাইতে গিয়ে কখনো কখনো আপনি ইজি ইজি হওয়ার পরিবর্তে দুর্ঘটনাও ঘটতে পারে ভয়ে। চায়ের কাপটা হয়তো হাতের থেকে পড়েও যেতে পারে, সেটা পরে পোশাক নোংরাও হয়ে যেতে পারে, এটাও কিন্তু টেস্ট। আবার এমনও হতে পারে যে চায়ের কাপে চুমুক দেওয়ার সময় করে একটা সাউন্ড হইলো, এটাও আপনার একটা টেস্ট, মানে চুমুক দিচ্ছেন, এই যে নানান ধরনের, এটাও কিন্তু একটা টেস্ট, এটাও একটা ভাইবা। কিন্তু আমরা কোনো বিপদেই পড়বো না যদি আমাদের এই মনস্তাত্ত্বিক প্রস্তুতিগুলো ঠিক মতন হয়। কিভাবে নিব দেখেন,
আত্মবিশ্বাস, এ কথা আপনারা অনেক শুনেছেন, যে বলবেন নতুন করে আর আত্মবিশ্বাসের কথা কি বলবেন স্যার। হ্যাঁ, আমি নতুন করেই বলবো। আমরা গুলায় ফেলি দুইটা বিষয়, একটা বিশ্বাস আর একটা আত্মবিশ্বাস। এই দুইটা বিষয় এক নয়। ট্রাস্ট আর বিলিভ এই দুইটা ভিন্ন বিষয়। আত্মবিশ্বাসটা দরকার। আত্মবিশ্বাস বিশ্বাসের চেয়েও শক্তিশালী। আপনার এই আত্মবিশ্বাসটা অর্জন করতে হবে। আপনি কিভাবে অর্জন করবেন? আপনি ভাইবা বোর্ডে যাওয়ার আগে আপনার অনেক ধরনের প্রবলেম হবে, অনেকগুলো মানুষ আপনার সমালোচনা করবে। দেখো, আমি কিন্তু 3বার ভাইবা দিয়ে আসছি, কাজ হয় নাই। ভাইবা বোর্ডে লবিং থাকতে হবে। তারপরে তুমি এটা করো, তুমি ওটা করো, শুনতে শুনতে আপনার কিন্তু এরকম একটা অবস্থা হয়ে যাবে। অতএব প্রথম কাজ হচ্ছে, এত মানুষের কথা শোনা যাবে না। এত মানুষের কথা শোনার দরকার নাই। চেঞ্জ ইউর সেলফ। আপনি ফুরফুরে মেজাজে থাকেন, নিজের প্রতি অটুট বিশ্বাস স্থাপন রাখেন। কারণ অন্য একজনের ব্যর্থতা এক্সাম্পল হতে পারে না, বরং অন্য একজনের ব্যর্থতা আপনার জন্য সতর্কতা হতে পারে। আই রিপিট, অন্য একজনের ব্যর্থতা আপনার জন্য নট এক্সাম্পল। অন্যর ব্যর্থতা আপনার জন্য হচ্ছে সতর্কতা। আমার এই একটা লাইন সারা জীবন মনে রাখবেন। কোনো ব্যর্থতা আপনার জন্য উদাহরণ নয়, বরং সেটা আপনার জন্য সতর্কতা। যে কাজ করে ওই ব্যক্তি ব্যর্থ হয়েছে, সেই কাজ আমি করব না, এটা হচ্ছে আমার জন্য সতর্কতা। এটা মনে রাখবেন সারা জীবন, কোনো প্রবলেম হবে না আপনার। অতএব আপনাকে এই ফুরফুরে মেজাজে থাকতে হবে। এই মেজাজে থাকলে কিন্তু হবে না, কারণ এই মেজাজে থাকলে আপনার শুধু ভুল হইতেই থাকবে। আপনি প্রতি পদে পদে ভুল করবেন, ভুলগুলো মিনিমাইজ হবে না, ভুলগুলো কমবে না। অতএব আপনাকে এই মেজাজটা ধরে রাখতে হবে। কোন মেজাজটা? এমন একটা মেজাজ আপনাকে ধরতে হবে, এই ফেসের দিকে তাকান, এই ফেসের দিকে তাকান। এমন মেজাজ থাকলে আপনার সব ভুল হবে। অতএব ভাইবা দেওয়ার আগে অনেক মানুষের কথা শোনা যাবে না, অনেক মানুষ অনেক কথা বললেও কান দেওয়া যাবে না, আর শুনলেও মেজাজটা এমন করা যাবে না। মেজাজটা এমনই করতে হবে যে ইয়েস, যাই কিছু বলুক না কেন আমি সাকসেস হব, আই উইল বি সাকসেস। ঘটনা যাই বলুক না কেন, কারণ ওই ব্যক্তির ব্যর্থতা আমার জন্য সতর্কতা। ও বলবে ভাইবা বোর্ডে সুপারিশ ছাড়া হবে না। আপনার এগুলো কানে নেওয়ার দরকার নাই। এই যে এই বিষয়গুলো আপনাকে ভালো ভাইবা থেকে বঞ্চিত করবে, এই বিষয়গুলো আপনার ভালো ভাইবা থেকে আপনাকে বঞ্চিত করবে এবং আপনি ভাইবা খারাপ করবেন। এই জন্য নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করুন। ট্রাস্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন অনেকে বলে আমি বিশ্বাস করি আমাকে 90%। বিশ্বাস কখনো 90% হয় না। বিশ্বাস 99.99ও হয় না। বিশ্বাস হয় 100, 100-এর নিচে আসলে জিরো, 100-এর নিচে আসলে জিরো। এক্সাম্পল দিচ্ছি, আপনি বললেন আপনি আপনার ধর্ম বিশ্বাস করেন 99%, বলেন ইমান, আপনার ইমান থাকবে? থাকবে না। অর্থাৎ আপনি আপনার ধর্মকে 99% বিশ্বাস করেন, মিন্স 99 ইকুয়াল জিরো। আপনি আপনার ধর্মকে 100% বিশ্বাস করতে হবে। কোন স্বামী যদি কোনো স্ত্রীকে বলে আমি তোমাকে বিশ্বাস করি 99%, একটু করি না, সংসার টিকবে? টিকবে না। কেন টিকবে না? ওই যে সন্দেহ, সামান্য সন্দেহ থেকে বড় ধরনের ডিস্ট্রয় ঘটবে। অতএব আত্মবিশ্বাস থাকবে 100, নট 99.99। কোনো কিছু হবে না, 100 থাকতে হবে। ওই যে একজন লিখছেন ইয়েস আই ক্যান, ইয়েস, এটাই আপনাকে থাকতে হবে। সাহস, কিন্তু দুঃসাহস নয়। অর্থাৎ আপনি সাহসী হবেন, কিন্তু দুঃসাহস দেখানোর দরকার নাই, কারণ দুঃসাহস ভাইবা বোর্ডে আপনার ভাইবা নষ্ট করে দিতে পারে। কেমন সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা একটা দুঃসাহস, এটা সাহস নয়, দুঃসাহস। আপনাকে ভাইবা বোর্ডে এমন কোনো কাজ করতে বলবে না। আপনি যখন দুঃসাহসিক হয়ে উঠবেন,
তখন ভাইবা বোর্ডে আপনার আচরণ চেঞ্জ হয়ে যাবে। তখন বিনয়ের পরিবর্তে আপনার আচরণ রূঢ় হয়ে যেতে পারে। ভাইবা বোর্ডে আপনার বিনয় লাগবে, নমনীয়তা লাগবে। আপনি যখন দুঃসাহস দেখাবেন তখন মুখের উপরে কথা বলতে শিখবেন। ওটা ভাইবা বোর্ড হবে না। এই ভাইবা বোর্ডে আপনি ডিসঅ্যালাউ হবেন। কারণ ভাইবা বোর্ডে এনিহাউ আপনি যদি কোনো প্রকার আপনার আচরণে বেয়াদবি প্রকাশ পায়, আপনি ভাইবা থেকে ফেল করবেন, কোনো সন্দেহ নাই, আপনাকে ফেল করাই দিবে। অতএব যারা দুঃসাহস দেখাইতে চান ভাইবা বোর্ডে, তাদের ভাইবা ভালো হবে না। বরং সাহস দেখান, দুঃসাহস না। দুঃসাহস এটা এখান থেকে লাভ দিয়ে এখানে যেতে হবে, ভাইবা বোর্ড তা না। ভাইবা বোর্ড হচ্ছে আপনার মেধার পরিচয় দিতে হবে ঠান্ডা মাথায়, যে আমি জানি কিছু, আমি অনার্স মাস্টার্স করেছি, বিসিএস এর প্রস্তুতি নিয়েছি, আমি মোটামুটি জানি, আমার মধ্যে বিনয় আছে, আমি নিজেকে সেল করতে পারি, নিজেকে রিপ্রেজেন্ট করতে পারতেছি। নিজের কি রিপ্রেজেন্ট করব? আমি আত্মবিশ্বাসী মানুষ, আমি সাহসী মানুষ, আমি পরিচ্ছন্ন মানুষ। আমাকে এই দায়িত্ব দিলে আমি যথাযথভাবে পালন করতে পারবো, সঠিক উপায়ে পালন করতে পারবো, প্রপারলি পালন করতে পারবো। আমাকে যদি ম্যাজিস্ট্রেট বানানো হয়, তাহলে ম্যাজিস্ট্রেটের যে ফিল্ড ওয়ার্ক আছে এটা আমি যথাযথভাবে করতে পারবো। এবং আমার মধ্যে সেই ভাবটা আছে, এই ভাবটাকে রিপ্রেজেন্ট করা, এই ভাবটাকে সেলস করা। আমাকে যদি ফরেন ক্যাডার বানানো হয়, তাহলে আমি বাংলাদেশকে বিশ্বের বুকে রিপ্রেজেন্ট করতে পারবো। সেটা আমার প্রেজেন্টেশন দ্বারা, সেটা আমার সাহস দ্বারা, সেটা আমার আত্মবিশ্বাস দ্বারা। ভাইবা বোর্ডে আমাকে সেলস করতে হবে যে ইয়েস, আমাকে এই দায়িত্ব দিলে আমি পারবো, আমার দ্বারা পসিবল। আশা করি বোঝাতে পেরেছি। তো এই জন্য আমাদেরকে সাহস তৈরি করতে হবে, দুঃসাহস নয়। স্মার্টনেস, এটা নিয়ে আমাদের ভুল বক্তব্য রয়েছে অনেকেরই। স্মার্ট বলতে আমরা আসলে কি বুঝি? হোয়াট ডু ইউ মিন বাই স্মার্টনেস? আমরা এটাকে অনেকেই ভুল বুঝি। কেউ বলে সুন্দর চেহারা থাকতে হবে। তাহলে কফি আনান কি স্মার্ট না? কেউ বলে ভালো ড্রেস কোড পরতে হবে, কেউ বলে আমাকে ভালো ইংরেজি জানতে হবে, কেউ বলে আমার ভালো প্রেজেন্টেশন থাকতে হবে, কেউ বলে আমার স্টাইল থাকতে হবে। আসলে হ্যাঁ, সানজিদা, নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে কিছুটা। এখন স্মার্টনেসের ক্ষেত্রে মানে এটা কি শুধু ড্রেস কোড দ্বারা প্রদর্শন করার বিষয় না। আপনি খুব সুন্দর ড্রেস পরলেন, টাই পরে গেছেন, অন্য আরেকজনকে দিয়ে টাইটা বেঁধে গেছেন, ভাইবা বোর্ডে বললো টাইটা খুলো, আপনি টান দিয়ে খুলে ফেললেন, এবার বললো পরো, তো বাঁধতে তো পারেন না, আরেকজনকে দিয়ে বেঁধে গেছেন। তার মানে গিটটা কিন্তু এখানেই লেগে গেছে, বিপদে কিন্তু পড়ে গেছেন। অতএব স্মার্ট আপনাকে শুধু একদিক দিয়ে থাকলে হবে না। হ্যাঁ, যে সময়ে যেটা করা উচিত সেটা করতে পারাটাই স্মার্টনেস ইন মাই অপিনিয়ন। এক্স্যাক্টলি আব্দুর রাজ্জাক, ইয়েস, ভালো লেগেছে আপনার কথাটা। তো দেখেন, অনেকে এরকম চিন্তা করে যে স্মার্ট বোধহয় এক একজন এক এক রকম স্মার্ট মনে করে। ও মনে করে আমি এই প্যান্টটা পরছি এটাই স্মার্ট, ও মনে করে এটা, ও মনে করে এটা, ও মনে করে এটা। এক একজন এক একজনকে এক এক রকম স্মার্ট ভাবতেছে। এই স্মার্টের ভাবনাটাই আমাদের রং, আমরা সবই ভুলভাবে ভাবতেছি। আবার কেউ মনে করে এরকম সুন্দর শাড়ি পরে যেতে হবে। হ্যাঁ, শাড়ি পরে গেলেন মেয়েরা, কিন্তু সেটা কাউকে মানে নিজেকে প্রেজেন্টটা মানে সেলস করবেন, কিন্তু ওইভাবে না যে আপনি আবেদন জাগিয়ে যাবেন ভাইবা বোর্ডে, ওটা স্মার্টনেস না। কথার সৌন্দর্য স্মার্টনেসের অংশ। আমি বলছি মানে একটা সাইড পুরো স্মার্ট, মানে একটা সাইড দিয়ে আপনি স্মার্টনেসের সংজ্ঞা ইয়ে করতে পারবেন না। এখন হ্যাঁ, ওরা ভালো শাড়ি পরছে, কিন্তু দেখেন ওদেরকে কিন্তু আমরা ভাইবার জন্য স্মার্ট বলতে পারতেছি না, কারণ ও ভালো শাড়ি পরছে,
ও ভালো শাড়ি পরছে, ও ভালো শাড়ি পরছে, কি জন্য বলতে পারতেছি না এটা আপনি নিজেই জানেন, এটা নিয়ে আর কথা বলতে চাই না। এটাও না, তাহলে কি এটা? ওরাও কিন্তু স্মার্ট ওদের জায়গা থেকে, ওরাও স্মার্ট। আমি পোশাক দিয়ে বোঝাচ্ছি, আমাদের এটাও কিন্তু স্মার্ট, ওর জায়গা থেকে ও স্মার্ট। হ্যাঁ, পোশাকটা শালীন হতে হবে, এক্স্যাক্টলি। এটাও না, আবার ও কিন্তু স্মার্ট, আমরা এদেরকেই খালি স্মার্ট বলি, ও কিন্তু স্মার্ট। এখন ওকেও কিন্তু ভালো লাগছে, পোশাকে ভালো লাগছে, ও কিন্তু স্মার্ট, ও কিন্তু স্মার্ট, ভালোই লাগছে, কি বলেন? ওরাও কিন্তু স্মার্ট। এখন বলতে পারেন তাহলে স্যার পোশাক দিয়ে কি স্মার্টনেসের সংজ্ঞাটা দিলেন না? একটা পার্ট। আপনি আপনার পোশাক পরিচ্ছন্ন, শালীন এবং যেটা ভাই বাবদ প্রিফার করে সেটা আছে। সেকেন্ডলি আপনার প্রেজেন্টেশন, আপনার নমনীয়তা, আপনার ভদ্রতা, আপনার বিহেভিয়ার, ম্যানার, যা কিছু বলেন না কেন, এই সব কিছু মিলে হচ্ছে আপনার স্মার্টনেস। এবং আপনার তাৎক্ষণিক উত্তর দেওয়ার যে ক্ষমতা, এই সবকিছু মিলে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। এবং ওই যে কথাটা বলেছেন যে যে সময় যেটা করা উচিত সেটা করতে পারাটাই, অর্থাৎ আপনাকে হচ্ছে তাৎক্ষণিক বুদ্ধি সম্পন্ন হতে হবে, তাহলে আপনি স্মার্ট হয়ে উঠবেন। আইকিউটা শার্প থাকলে ভালো হয় আর কি। এরপরে নমনীয়তা, নমনীয়তার কোনো বিকল্প নাই ভাইবা বোর্ডে ভালো করার জন্য। ভাইবা বোর্ড যদি বোঝে আপনি একটা বেয়াদব, আপনার ম্যানার খারাপ, আর যাই হোক আপনাকে ভাইবা বোর্ড পাস করাবে না। আমরা নমনীয়তার একটা এক্সাম্পল দেখাচ্ছি, এমন নমনীয়ই হতে হবে, ক্ষমতায় যাওয়ার পরে যা হন তাই হন সেটা পরের বিষয়, ভাইবা বোর্ডে অভিনয় একটা করতে হবে যে আমি দুনিয়ার ভালো মানুষ, আমার চেয়ে ভালো মানুষ আর কেউ নাই, ভদ্র মানুষ। নিজেকে সেল করতে হবে। কিভাবে করবেন? নিজেকে সেল করা মানে হচ্ছে কি? সেল করা মানে হচ্ছে নিজেকে আসলে বিক্রি করে দেওয়া না, নিজেকে প্রেজেন্ট করা। এ কথা আগে বলেছি আপনাদের সাথে। অর্থাৎ নিজেকে প্রেজেন্ট করা, নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করা যে আমি এই পোস্টের জন্য যোগ্য লোক, আমি যে পোস্টের জন্য আবেদন করেছি এই পোস্টের জন্য আমি একজন যোগ্য মানুষ, যোগ্য ব্যক্তি, আমাকে দায়িত্ব দিলে আমি যথাযথভাবে পারবো, এটা দ্বারা সম্ভব। নিজেকে সেলস করা মানে হচ্ছে, ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, তো প্রোডাক্ট সেল করতে গিয়ে আপনি কি করেন? আপনি প্রোডাক্টের গুণাগুণ, মান, এটাকে উপস্থাপন করেন। দেন প্রোডাক্টটা সেলস না হওয়া পর্যন্ত আপনি কি করেন? কাস্টমারের কাছে বিক্রি করতে করার একটা ট্রাই করেন। এনিহাউ কাস্টমারকে এটা ধরাই দিতে হবে। সেটা পোশাকের গুণাবলী, অনেক সময় দেখবেন আমরা এই মানে আমরা হচ্ছে প্রোডাক্টের গুণাবলী দেখে কিন্তু আমরা প্রোডাক্ট কিনি না। আমরা অনেক সময় তার আচার আচরণ, আমি এক্সাম্পল বলি নিজেকে দিয়েই। কিছুদিন আগে একটা মাছ কিনেছি একটা ডেইলি শপিং থেকে। মাছটা আসলে আমি মানে কিনি নেই, সেলসম্যান ছিল লেডি, তার আচার আচরণ এবং তার উপস্থাপনার জন্য কোন ফাঁকে যে আমি পকেট থেকে টাকা বের করছি আমি নিজেই জানি না, দিয়েছি, মাছটা আমাকে দিয়েছে। রিয়েলি আমি কিছুক্ষণের জন্য তার আচরণে হারাই গেছিলাম। বাসায় নেওয়ার পরে দেখি মাছটা ভালো না। 700 টাকা দিয়ে একটা মাছ কিনলাম,
এই ইসের মাছ, আপনার হচ্ছে এই সমুদ্রের মাছ, সামুদ্রিক মাছ, সে এমন ভাবে প্রেজেন্ট করছে মাছ সম্পর্কে এবং আমাকে এতটা সে প্লিজড করার চেষ্টা করেছে যে তাৎক্ষণিক আমি অন্য জগতে হারাই গেছিলাম। মানে নেগেটিভ সেন্সে যায় না, নেগেটিভ কোনো কিছু না, তার আচরণে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। আমি মাছটাকে চেক করার সুযোগ পাই নাই, কারণ চেকটা সে আমারে করে দিছে। মাছের দিকে আর আমি যেতে পারিনি, যার জন্য মাছ আমার বাসায়। মাছ আমার বাসায় মানে কি, সে সেলস করছে, সে মাছ সেল করে নাই, সে নিজেকে সেল করছে এবং সে সাকসেস হয়েছে। মাছটা ভালো ছিল না, মাছটা একটু পচা পচা ছিল, বাট আপনি আপনার নিজেকে এমন ভাবে উপস্থাপন করুন ভাইবা বোর্ড জন্য ক্ষণিকের জন্য হারায় যায়, আরে আমি তো একটা রত্ন পেয়ে গেছি, মারাত্মক রত্ন পেয়ে গেছি। যেমন বিনয়ী, তেমন আত্মবিশ্বাসী, তেমন সাহসী, তেমন মেধাবী, আহা এরই তো চাকরি দিতে হবে। সে যখন চোখ বুঝে যেন আপনাকে 150 দিয়ে দেয়, 200-র মধ্যে বেস্ট নাম্বারটা যেন আপনাকে দেয়। এইভাবে নিজেকে আপনি প্রেজেন্ট করুন, নিজেকে সেলস করুন, আপনার চাকরিটা হবে। তবে যে কোনো চাকরি পাওয়ার জন্য লিখিতের রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় ভাইবা বোর্ডের নাম্বারও কিন্তু কাজ হয় না, লিখিত নাম্বারটা গুরুত্বপূর্ণ, এদিকে খেয়াল রাখতে হবে। আসেন আন্তর্জাতিক বিষয়াবলী প্রস্তুতি। এতক্ষণ আপনাদের সাথে কথা বললাম, আন্তর্জাতিকের প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদেরকে ইজি করলাম। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, 1 মিনিট সময় নিব কমেন্টসের মাধ্যমে, অথবা সবাইকে ইয়ে করে দেন, যে কেউ কল করুক আমাকে, সমস্যা নেই। দেন আমরা আন্তর্জাতিকের আলোচনায় ঢুকবো। আমরা একটা পার্ট শেষ করেছি, যদিও এটা আমাদের মানে আলোচ্য বিষয় ছিল না, আমার আলোচ্য বিষয় ছিল না। আমি প্রয়োজন মনে করেছি যে আগে আপনাকে ইয়ে করা দরকার, আগে আপনাকে ফ্রি করা দরকার। কনভেন্স, ইয়েস, কনভিন্সিং পাওয়ারটা ডেভেলপ করতে হবে। কারো বোধহয় প্রশ্ন নাই? বিষয়গুলির প্রস্তুতি, আন্তর্জাতিক বিষয়গুলির প্রস্তুতি, আন্তর্জাতিক বিষয়গুলির প্রস্তুতি। আচ্ছা আমি ধরে নিচ্ছি কারো প্রশ্ন নাই, আবার সবাইকে ই করে দেন। আমি পরবর্তী সেশনে যাচ্ছি। আচ্ছা আমি এখন আন্তর্জাতিক নিয়ে কথা বলবো। এতক্ষণ সার্বিক বিষয় নিয়ে কথা বলেছি, যেটা আমার বলার কথা না, কিন্তু বলেছি এখন টোটাল আলোচনা আমার সাবজেক্ট। প্রথমে ওয়ার্ল্ড ম্যাপ সম্পর্কে ভালো ধারণা থাকা উচিত। এটার বিকল্প নাই ভাইবা বোর্ডে, এবং যদি আপনার চয়েস ফরেন হয় তাইলে তো লাগবেই, কোনোটা হলেও লাগবে। কিন্তু আপনার যদি মানচিত্র সম্পর্কে ভালো ধারণা না থাকে, আপনি কনফার্ম থাকেন আপনি ভালো প্রেজেন্ট করতে পারবেন না। আন্তর্জাতিক থেকে প্রশ্ন করলে আপনি ভালো আনসার করতে পারবেন না, আপনি 100% শিওর থাকেন, কখনোই পারবেন না আপনি। অতএব ফার্স্ট আপনাকে ওয়ার্ল্ড ম্যাপ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এটা আপনারা পিলিতে করেছেন, ওয়ার্ল্ড ম্যাপ মোটামুটি পিলিতে আপনারা করেছেন একটা পরিপূর্ণ ম্যাপ। ভাইবার জন্য এরকম একটা ল্যাংটা ম্যাপ সম্পর্কে ধারণা থাকতে হবে। কোথাও কিছু লেখা আছে ম্যাপের? কিছু লেখা নাই, কিন্তু আপনাকে এই ম্যাপের কোথায় কি আছে বলার একটা অভ্যাস করতে হবে। দারুণ ভাবে এটা আপনাকে রপ্ত করতেই হবে। অল্টারনেটিভস কিছু নাই,
এমনিতে আমরা এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া এগুলো চিনি। এটা এনাফ না, এটা প্রাইমারি নলেজ, এটা ভাইবার জন্য এনাফ না। আপনাকে তো প্রশ্ন করবে ইস্যু নিয়ে, ইস্যুটা কোথায়। আপনাকে এখন মনে করেন বলেই ফেললো এই যে সম্প্রতি যে আর্মেনিয়া এবং আজারবাইজান নিয়ে সমস্যা হচ্ছে, নাগানো কারাবাখটা একটু দেখান। আপনি ধরেন ভাইবা বোর্ডে আছেন, এখন সম্প্রতি যেটা উত্তেজিত বিষয়, যেটা ওয়ার্ল্ডের আলোচ্য বিষয়, সেটি হচ্ছে নাগানো কারাবাখ। এই করিডোরটা আপনাকে এই ম্যাপের মধ্যে দেখাইতে বললো। এখন আপনার প্রাইমারি নলেজ নাই যে নাগানো কারাবাখ হচ্ছে কোন মহাদেশে, তাহলে তো আপনি এখানে খুঁজবেন, এখানে খুঁজবেন, এখানে খুঁজবেন, এখানে খুঁজবেন, পাবেন? অন্তত পক্ষে এইটুকু আপনার জানা থাকতে হবে যে এর মধ্যে থাকতে পারে, এতটুকু ধারণা আপনাকে থাকতে হবে যে আজারবাইজান আর আর্মেনিয়া কোথায়, আজারবাইজান কোন মহাদেশের দেশ আর আর্মেনিয়া কোন মহাদেশের দেশ, এটা তো অন্তত পক্ষে আপনার জানতে হবে। তারপরে না নাগানো কারাবাখ আপনি খুঁজে পাবেন। কিন্তু দেখেন কিচ্ছু লেখা নাই, কিন্তু আপনাকে নাগানো কারাবাখ দেখাইতে হবে। এই একটা সিম্পল কোশ্চেনই আপনাকে করতে পারে। আপনাকে নাগানো কারাবাখ নিয়ে নানান ধরনের প্রশ্ন করতেছে, হঠাৎ করে বললো পিছনে তাকান, ওই যে মানচিত্রের দিকে তাকান, স্টিক নেন, নাগানো কারাবাখটা একটু দেখান, বলতেই পারে। তখন আপনি নাগানো কারাবাখ কোথায় খুঁজবেন জানেনই না। তাহলে প্রথম কাজ কি, নাগানো কারাবাখটা আসলে কোথায় জানতে হবে, কোন মহাদেশে, কোন দেশের পাশে বা কোথায় আছে জানতে হবে। এবং আপনাকে একদম স্পষ্ট ধারণা থাকতে হবে যে নাগানা কারাবাখটা কোন টুকুর মধ্যে থাকতে পারে। আমি এখানে কোনো কিছু লেখা নাই মানচিত্রে, কিন্তু নাগানা কারাবাখ কিন্তু ঠিকই আছে। ভাই প্লিজ বন্ধ করেন। স্যার আজকে আমরা কোন বিষয় সম্পর্কে জানবো? এখনো পর্যন্ত অনেকের মনে এই ধরনের প্রশ্ন রয়ে গেছে, অনেকেই ভাবতেছে আসলে কি পড়াবে বুঝতেছি না। আচ্ছা দেখি কি পড়ান যায়, দেখে আসি, আসেন। আজারবাইজান ও আর্মেনিয়া সংকট, এটাই আজকে আলোচ্য বিষয়। এবং আমি কিন্তু প্রশ্ন করব, ভাইবার মতো করেই প্রশ্ন করব। ধরে নিবেন আপনি রিয়েল ভাইবা অংশগ্রহণ করেছেন, দেখেন এই কথাটা আমি আগে বলেছি, দুই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে আপনাকে সাধারণত। ইনফরমেটিভ কোশ্চেন্স মানে আপনার কাছে তথ্য জানতে চাচ্ছে। মনে রাখবেন, তথ্য জানতে চাইলে আপনি উত্তরটা এমন ভাবে করবেন যে এটা লেজুরি টেনে যেন আপনাকে আর প্রশ্ন না করে। কিন্তু সাধারণত ভাইবা বোর্ডের ক্যারেক্টার হচ্ছে তথ্যর ভিত্তিতে আরো প্রশ্ন করবে আপনাকে। এটা আমরা আজকে দেখবো যে কিভাবে প্রশ্নগুলো হতে পারে। অর্থাৎ আপনাকে যে জানতে চাচ্ছে এই বিষয়গুলো আপনি জানেন কিনা। আর একটা কোশ্চেন হচ্ছে আপনাকে ব্লকিং কোশ্চেন করবে, মানে আপনাকে ব্লক করে দিবে একবারই। এমন ধরনের কোশ্চেন করবে যে আপনি আউট, এটার উত্তর দিতে পারলে টিকে থাকবেন, নাহলে আউট। এখন ব্লকিং কোশ্চেনের উত্তর দিতে হয় ব্লকিং আনসার দিয়ে, সেগুলো কেমন আমরা আজকে দেখব। আজকে শুধু হবে না, নানান আলোচনা এগুলো উঠে আসবে, শুধু মাথায় রাখলেই হবে এই ইনফরমেটিভ কোশ্চেন এবং ব্লকিং কোশ্চেন, এই দুইটা বিষয় আমাদের মাথায় থাকতে হবে। আচ্ছা, এগুলো জানার চেষ্টা করব আমরা। শুরুতেই দুই দেশের মানচিত্র নিয়ে একটু গবেষণা করা যাক।
যেহেতু আমাদের আজকে আলোচনা হচ্ছে আজারবাইজান এবং আর্মেনিয়া, আমাদের কিছু রিয়েল ভাইবার স্টুডেন্ট আছে ব্যাচে, তারা ভিডিওটা অন করেন। যারা রিয়েল ভাইবার, রিয়েলি সামনে ভাইবা আছে যাদের, তারা একটু ভিডিওটা অন করেন প্লিজ। আমি তাদের নাম জানি না, আপনি অন করে কমেন্টস করেন যে আমি একটু একটু চিনি। 1 মিনিট সময়, দ্রুত করেন। দ্রুত প্রশ্ন করেন, এই কমেন্টস করেন যে আপনি, প্লিজ। যদি আপনাদেরকে এতক্ষণে মনে হয় যে না কিছু দিতে পারতেছি, তাহলে কমেন্টস করেন দ্রুত। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ওয়ালাইকুম প্রকাশ আসসালাম। দে বলছিলাম, আমার ভাইবা আছে সামনে। প্রকাশ দে, আপনি ভিডিওটা অফ করেন না, আপনাকে লাগবে। জি স্যার। তারপরে আর কেউ? প্রকাশের পরে কেউ নেই? স্যার রেজাল্ট দেয়নি এখনো, তবে হোপ অ্যাটেন্ড করতে পারি। আব্দুল রাজ্জাক, না না, যারা হোপ তারাই বলেন, সমস্যা নেই। রেজাল্ট তো দেয় নাই, আমিও জানি, প্রবলেম নেই। একটু একটু বলেন যাদের রেজাল্ট দেয় নাই, মানে রিটেন দিয়েছেন তারাই। আব্দুল রাজ্জাককে নিচ্ছি আমরা, প্রকাশ দেখে নিচ্ছি, আর কে আছেন? স্যার আমি আরাফ। জি, আশরাফ, কে? আশরাফুল ইসলাম আরাফ। হ্যাঁ, আশরাফুল ইসলাম। ইসলাম। জি, ওকে। আর কেউ? একটু ভিডিওটা অন করা যাবে? প্রবলেম না হলে করেন। স্যার আমি আল মামুন রাব্বি, আমি আশাবাদী স্যার ভাইবা দিব ইনশাআল্লাহ। জি, রাব্বি ভাই একটু অন রাখেন। Sure, sir. আচ্ছা, আপাতত আর কেউ না আসতে চাইলে সমস্যা নাই। আপনাদের 3-4 জনের সাথে, মানে আপনাদেরকে সরাসরি বলি, আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা ভিডিও কলের মাধ্যমে আমার প্রশ্নের উত্তর দিবেন, তবে কিছু আলোচনা করে নিব। টেনশন করার কোনো কারণ নাই। আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি, একটু আপনাদেরকে আর একটা মনস্তাত্ত্বিক একটা এক্সারসাইজ দিচ্ছি। আপনারা ভাইবা বোর্ডে প্রবেশ করার আগে যদি আপনাদের কাছে আনইজি ফিল হয়, আপনাদের কাছে যদি মনে হয় যে আপনি অস্বস্তি ফিল করতেছেন, কিংবা ভয় পাচ্ছেন, কিংবা জড়তা কাজ করতেছে, তাইলে একটা এক্সারসাইজ, রিয়েল একটা এক্সারসাইজ করে নেবেন। কোনো একটা ওয়ালের সাথে এরকম দাঁড়াবেন, এরকম দাঁড়াবেন, এরকম মাথাটা এরকম দিয়ে দাঁড়াবেন, হাতটা এরকম টান রাখবেন, এবং হচ্ছে চোখটা বন্ধ করবেন, করে নিঃশ্বাসটা টেনে নিবেন। আস্তে আস্তে নিঃশ্বাসটা টেনে নিয়ে আস্তে আস্তে ছাড়বেন। এইভাবে 4-5 বার করবেন ভাইবার আগে। দেখবেন আপনার ভেতরে জড়তা দূর হয়ে যাচ্ছে। আপনারা সেটা আজকে উত্তর দেওয়ার আগে 2-4 বার করতে পারেন। এখন যদিও জড়তা কাজ করবে না, কারণ এপারে আমি আর ওপারে আপনি, আর আমাকে আপনি ওরকম, আমার কাছে আপনার জড়তা ওইভাবে কাজ করবেও না। কিন্তু যত কথাই বলি, পিএসসির সামনে গেলে একটু জড়তা তো আসতেই পারে, তাই না? কারণ লিজেন্ড পার্সনরা ওখানে বসা, আমাদের দেশের সবচেয়ে লিজেন্ড পার্সনরা ওখানে বসা, বলতে গেলে সব জানতা তারা ওইখানে বসা। তো আমি ওটার জন্য আপনাদের মেন্টালি যে প্রস্তুতি, প্রতি ক্লাসে একটু একটু রাখবো, অন্তত 5-10 মিনিট, যেন আপনারা হারায় না যান, সেজন্য রাখা হবে আর কি। স্যার ওকে, তাহলে এটা আপনারা করতে পারেন। এটা মানে যদি ট্রাই করেন, রিয়েলি দেখবেন যে কাজ হচ্ছে। এটা আমার বক্তব্য না, এটা একটা মেডিটেশন। হ্যাঁ, এটা মেডিটেশনের একটা পার্ট, যেটা আপনাকে দিয়েছি। দেখবেন আপনার জড়তা দূর হচ্ছে, সাহস সঞ্চয় হচ্ছে, এবং আপনার যে আনইজি ফিল এটা কমে যাচ্ছে। ভাইবার আধা ঘন্টা 1 ঘন্টা আগে আপনি করেন, আপনার ডাক দেওয়ার 20 মিনিট আগে করেন, দেখবেন আপনি এনার্জেটিক মনে হচ্ছে, ফুরফুরে মনে হচ্ছে আপনাকে, দেখবেন খুব ইজি লাগছে আপনার কাছে, দেখবেন। ঠিক আছে? তো এখন আমরা আজারবাইজান আর আর্মেনিয়ার ম্যাপটা একটু দেখে নেই। একজন উত্তর দিয়েছিল আজারবাইজান এশিয়ার দেশ আর আর্মেনিয়া হচ্ছে ইউরোপের দেশ। এক্স্যাক্টলি, এটা তো অন্তত পক্ষে বেসিক, এটা তো আমাদের মনে থাকতে হবে। এই যে যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আর্মেনিয়ান, মানে সরি, এটা হচ্ছে নাগানো কারাবাক, এটা হচ্ছে নাগানো কারাবাক। তাহলে আপনার সাথে যে শক্তিশালী 2টি ক্যামেরা আছে, এটা দিয়ে ছবি তুলে নেন নাগানো কারাবাকটা কোন জায়গায়। আপনি অন্তত পক্ষে যেন এই পর্যন্ত স্টিকটা আনতে পারেন, যে এই যে আজারবাইজান,
এই যে আর্মেনিয়া, আপনি স্টিকটা যেন এই পর্যন্ত আনতে পারেন, সেটা এখানে হোক, এখানে হোক, এখানে হোক, এখানে হোক, আনতে যেন পারেন, কাছাকাছি যেন হয়, তাহলেও সমস্যা হবে না। কিন্তু যদি দেখেন এইখানে, তাহলে তো হবে না। এখানে, তাহলে তো হবে না। অন্তত এর কাছাকাছি যেন এই জায়গা দিয়ে হয়, তাইলে কিন্তু প্রবলেম হবে না। এখন এই মানচিত্র সম্পর্কে ধারণা আপনাকে থাকতে হবে। প্রথমত আরো স্পষ্টভাবে দেখেন, এখন এটাকে এখানে ভেতরে দেখাচ্ছে, মানে এটা আমি আগের মানচিত্রের সাথে আর এখনকার মানচিত্রের সাথে পার্থক্যটা আপনাকে বলি। দেখেন, এখানে বোঝানো হয়েছে আজারবাইজানও দাবি করে, আর্মেনিয়াও দাবি করে, এমন ভাবে দেখানো হচ্ছে। আর এখানে দেখা হচ্ছে যে এটা পুরোটাই আজারবাইজান দাবি করতেছে। তার মানে এই অঞ্চলগুলো আজারবাইজানের, এটা দাবি করতেছে। কিন্তু ঘুরে ফিরে যাই ঘটুক না কেন, নাগানো কারাবাখের অবস্থান তো চেঞ্জ হবে না, সে যেখানে আছে সেখানেই থাকবে। অর্থাৎ এই হলো নাগানো কারাবাখ। আপনি এইটুকু মাথায় রাখেন। আমরা চলে যাচ্ছি সাম্প্রতিক যে ঝামেলাটা এর মধ্যে। দক্ষিণ ককেশাসের একটি স্থলবেষ্টিত অঞ্চল কারাবাখ পাহাড়ি পরিসীমার মধ্যে নিম্ন কারাবাখ এবং জংজুরের মধ্যে অবস্থিত। এত কঠিন কথা আপনার না বললেও হবে, আপনি ককেশাসের একটি স্থলবেষ্টিত অঞ্চল বললেই চলবে। এবং ক্ষুদ্রতর ককেশাস পর্বতমালার দক্ষিণ পূর্বাঞ্চলীয় পরিসীমাকে আচ্ছাদন করে রেখেছে। এই অঞ্চলের বেশিরভাগই পাহাড়ি এবং পাহাড় এবং বনভূমি। আমরা নাগানো কারাবাখ সম্পর্কে, তার অবস্থান সম্পর্কে আপনাদেরকে একটু বললাম। এখন প্রকাশের কাছে প্রশ্ন আমার, যার কাছে প্রশ্ন করব সে করবেন। জি স্যার। জিজ্ঞাসা করলো নাগানো কারাবাখ কোথায়, কি উত্তর দিবেন? এক কথায় উত্তর দিবেন। স্যার ককেশাস মানে কৃষ্ণ সাগরের তীরবর্তী, আজারবাইজান এবং আর্মেনিয়ামের মধ্যবর্তী একটি করিডোর। ককেশাস কি? স্যার কৃষ্ণ সাগরের আশেপাশের অঞ্চলকে ককেশাস নামকরণ করা হয়েছে এরকম। এই অঞ্চলটি কাদের মূলত? এশিয়ার। আমি প্রকাশ দেখে যে প্রশ্নগুলো করেছি এগুলো ছিল ইনফরমেটিভ কোশ্চেন, এগুলো ব্লকিং কোশ্চেন ছিল না। আমি জানার জন্য প্রশ্নগুলো করেছি, আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন সামনে একটু অগ্রসর হই। নাগানো কারাবাখ একটি বিতর্কিত অঞ্চল, আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ। এগুলো স্ক্রিনশট রাখেন, লেখার দরকার নাই, বোঝার চেষ্টা করেন। অংশ হিসেবে স্বীকৃত, কিন্তু অধিকাংশ অঞ্চলটি আটশাক প্রজাতন্ত্রের কর্তৃক নিয়ন্ত্রিত হয়। পূর্বে নাগানো কারাবাখ প্রজাতন্ত্র, অর্থাৎ এই আটশাক প্রজাতন্ত্রটা পূর্বে নাম ছিল নাগানো কারাবাখ প্রজাতন্ত্র। এই অঞ্চলের নাম হচ্ছে আটশাক প্রজাতন্ত্র। একটি আর্মেনিয়ান জাতিগত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে স্বাধীন রাষ্ট্র, যেটি আজারবাইজান সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের নাগানো কারাবাখ স্বায়ত্তশাসিত এলাকার ভিত্তিতে প্রতিষ্ঠিত। 1988 সালে কারাবাখ আন্দোলনের সূচনা হওয়ার পর থেকে আজারবাইজান এই অঞ্চলে রাজনৈতিক কর্তৃত্ব প্রয়োগ করতে পারেনি। 1994 সালে নাগানো কারাবাখ যুদ্ধ শেষ হওয়ার পর থেকে আর্মেনিয়া এবং আজারবাইজান সরকারের প্রতিনিধিরা এই অঞ্চলের বিতর্কিত অবস্থান সম্পর্কে ও এসসিও মিনস্কো গ্রুপ, অর্থাৎ এই যে মিনস্কো যে গ্রুপটা রয়েছে তাদের মধ্যস্থতায় শান্তি আলোচনা করলেও সম্প্রতি এটিকে ঘিরে বিশ্ব রাজনীতি আবারও উত্তাল হয়ে উঠেছে। আমরা একটি আমরা কতগুলো লেখা এখানে পেয়েছি। এখানে ইনফরমেটিভ কোশ্চেন হতে পারে, কিন্তু ভাইবা বোর্ডে আসলে এই ধরনের কোশ্চেন গুলো খুব একটা হবে না, যেহেতু সাম্প্রতিক ইস্যু নিয়ে প্রশ্ন যদি করে সেখানে আপনার মতামত চাইবে। সেই মতামতগুলো কেমন হইতে পারে, আমরা সেই মতামতগুলোর কাছে যাব। যে মতামতগুলো অ্যানালাইটিক্যাল অ্যানালাইসিস করতে হবে আপনাকে, সেগুলো কেমন হতে পারে
আমরা এমনিতে এগুলো হচ্ছে একটা প্রাইমারি একটা ধারণা আপনাদেরকে দিচ্ছি, যেগুলো হচ্ছে মানে ইতিহাস ভিত্তিক যে কথা, হিস্টোরিক্যাল যে কথাবার্তা, সেগুলো সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিলাম। আমরা, কারণ ইতিহাস যদি না জানা থাকে আপনি সাম্প্রতিক অ্যানালাইসিস করতে পারবেন না। এবং প্রতিদিন পত্রিকা পড়বেন এখন থেকে। আগে যারা ভাইবা দিবেন বা রিটেন পড়ছেন, আমি বিলিভ করি পত্রিকা পড়েন, কিন্তু এটা যেন বাদ না হয়, বাদ দিয়েন না। দেখেন, তুরস্ক আর্মেনিয়াকে প্রত্যক্ষভাবে সহযোগিতার কারণ হিসেবে আপনার মতামত প্রদান করুন। আমরা জানি সম্প্রতি আবার হঠাৎ করে 27 তারিখে এই যে হঠাৎ করে তুরস্ক যে সমর্থন দিল আজারবাইজানকে, এবং হঠাৎ করে উত্তেজিত হয়ে উঠলো এই অঞ্চলটি নাগানো কারাবাখকে নিয়ে, আর্মেনিয়া এবং আজারবাইজান, এই ব্যাপারটি আমরা পত্রপত্রিকায় পড়েছি এবং আমরা ইতিহাস দেখলাম যে এটা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। নতুন করে আবার দ্বন্দ্ব তৈরি হয়েছে 27 তারিখে, এবং এর মধ্যে মূল ইস্যু ছিল, আলোচ্য বিষয় ছিল, যেখানে পৃথিবীর প্রায় সকল দেশই এটা মীমাংসার জন্য চিন্তা করছে, বা তারা হচ্ছে সরাসরি কাউকে পক্ষ দেয়নি, কিন্তু আমরা হঠাৎ করে তুরস্ককে দেখলাম ড্রোনের মাধ্যমে সহযোগিতা করার। কি লিখছেন স্যার? এখনো কি আটশাক কন্ট্রোল করে? স্যার তুরস্ক কি আর্মেনিয়াকে না আজারবাইজানকে সহযোগিতা করছে? আজারবাইজানকে। স্যার এখানে আর্মেনিয়া লেখা আছে কুইজে ওয়ানে। ওই, ও তাহলে এটা ভুল আছে, সরি। এটা কোনো কারণে লেখাটা ভুল চলে আসছে। জি স্যার, ওটা আজারবাইজান হবে। হ্যাঁ, না না, অবশ্যই আজারবাইজান, প্রশ্নই আসে না। আর্মেনিয়া খ্রিস্টান কান্ট্রি, আজারবাইজান মুসলিম কান্ট্রি, তুরস্ক মুসলিম কান্ট্রি। জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি উত্তর দেওয়ার আগে, আমি উত্তরটা পরে দিব সাধারণত, আমি সরাসরি আসলে ভাইবার দিকেই যাচ্ছি। আটশাক হচ্ছে একটা অঞ্চল যেখান থেকে আজারবাইজানিদের জন্ম হয়েছে, একটু আগে বলেছি। এখনো কি আটশাক কন্ট্রোল করে নাগানো কারাবাখ? ওই যে, হ্যাঁ, ওইটুকু মানে আজারবাইজানদের যে অঞ্চল, মানে যেটুকু কন্ট্রোলে রয়েছে সেটা আটশাক আর কি। ওটা আর্মেনিয়াদের অঞ্চল, ডক্টর সরোয়ার। মানে দুইটা অঞ্চল, যেমন আমরা কাশ্মীর যখন পড়াই বলি না যে জম্মু ও কাশ্মীর, আবার বলি আমরা আজাদ কাশ্মীর, এরকম ব্যাপারটা আর কি। দেখেন, তাহলে আমরা প্রশ্নটা আবার পড়ি। আমি ঘটনাটা আপনাদেরকে বলেছি, সমস্যাটি দীর্ঘদিনের, কিন্তু হঠাৎ করে 27 তারিখে এখানে উত্তেজিত হয় এবং তুরস্ক সরাসরি আজারবাইজানকে সাপোর্ট করে। আমি চলে যাব আল মামুনের কাছে। হ্যাঁ, আল মামুন সাহেব, আপনার কি মনে হচ্ছে তুরস্ক সরাসরি এই সহযোগিতার কারণ হিসেবে আপনার মতামত প্রদান করুন। স্যার। জি, শুনতে পাচ্ছি। স্যার, সরাসরি সাপোর্ট দেওয়ার ব্যাপারটা যেভাবে আসতেছে, ফ্রান্স, ইউরোপিয়ান দেশ ফ্রান্স আর্মেনিয়াকে সরাসরি সাপোর্ট দিচ্ছে। আর ফ্রান্সকে চাপে রাখার কারণেই, মানে চাপে রাখার উদ্দেশ্য নিয়ে মূলত তুরস্ক আর আজারবাইজানকে সাপোর্ট দিচ্ছে। এটা একটা ব্যাপার স্যার। কারণ রিসেন্ট টাইমে ভূমধ্য সাগরীয় অঞ্চলে যে গ্যাস পাইপ লাইন এবং গ্রিসের ইস্যু নিয়ে তুরস্কর সাথে ফ্রান্সের মতবিরোধ হয়ে আসছে, যার কারণে স্যার এটা একটা প্রত্যক্ষ কারণ যেটা আজারবাইজান সাপোর্ট দেওয়ার ব্যাপারটা স্যার এইভাবে একটা আসতেছে স্যার। পানি নাই এর মধ্যে, এখন কাপড় ধোয়ার পানি নষ্ট করি। ইয়ে করে দেন না, কে যেন কাপড় ধুইতেছে, সের মধ্যে কে একজন ভূমধ্য সাগরে আছে আর একজন ভূমধ্য সাগরে কাপড় ধুচ্ছে, তাহলে হবে? সবাই মিউট। যাকে বলবো শুধু তারটা আনমিউট করবেন। আচ্ছা, আল মামুনের, হ্যাঁ, আল মামুন আমাকে শুনতে পাচ্ছেন? আল মামুন, শুনতেছি স্যার। আপনি কি মনে করেন তুরস্ক সহযোগিতার কারণ এই একটি?
এই বিষয়টি? হ্যাঁ স্যার, এটা একটা কারণ স্যার। আর কোনো কারণ আছে? সরি স্যার, আমার জানা নাই স্যার। তুরস্ক তো শান্তিও চাইতে পারতো। জি স্যার। কিন্তু কেন চাইলো না? সরি স্যার, এই বিষয়ে প্রশ্নগুলো এভাবেই হবে, বিভ্রান্ত হওয়ার কিছু নাই। আমি যেভাবে কথাগুলো বলছি প্রশ্নগুলো কিন্তু এভাবেই হবে, অর্থাৎ একটা লেজুরি ধরে আর একটা প্রশ্ন করবে আপনাকে, অর্থাৎ আপনাকে অ্যানালাইসিস করার, যুক্তি খণ্ডানোর একটা প্রস্তুতি থাকতে হবে এখানে। বুঝতে পেরেছেন? আপনার তথ্যের পাশাপাশি আমরা আরো কিছু তথ্য নিয়ে আসেন। দেখেন, আমরা তথ্যটা নেই। 27শে সেপ্টেম্বর হঠাৎ করে যুদ্ধ শুরু হওয়ার পরেই আজারবাইজানের পক্ষে নৈতিক ও সামরিক সমর্থনের আশ্বাস প্রদান করেন কে? তুরস্ক। নৈতিক এবং সামরিক। তুরস্কের বক্তব্য হচ্ছে, এত বছরের কূটনৈতিক চেষ্টা ও রাজনৈতিক আলাপ আলোচনার পরেও এই সংকটের কোনো সমাধান হয়নি। তাই তারা মনে করে যে নাগানো কারাবাখ থেকে আর্মেনীয় বাহিনীকে হটিয়ে আজারবাইজান যদি ওই অঞ্চল দখল করে নেয়, সেটাই হবে দীর্ঘদিন ধরে চলা সংকটের একমাত্র সমাধান, এবং এর পরেই সেখানে স্থিতি ও শান্তি ফিরে আসবে। এই যুক্তিটা হচ্ছে তুরস্কের। এবার আসেন, আমি আল মামুনের আনসার দিয়ে শুরু করি। বিশ্ব রাজনীতির ক্ষেত্রে আপনি যে আনসারটা দিয়েছেন, বিশ্ব রাজনীতির ক্ষেত্রে সরাসরি এটা বলাটা কঠিন। মানে আমি আমি সরাসরি আজারবাইজানকে সহযোগিতা করছি, কারণ ফ্রান্স আর্মেনিয়াকে সহযোগিতা করতেছে। ফ্রান্স আমার শত্রু, তার মানে আমার শত্রুর ফ্রান্স, তার শত্রু আজারবাইজান, তার মানে আমার মিত্র। শত্রুর শত্রু আমার মিত্র, এই জন্য সহযোগিতা করতেছি। ব্যাপারটা হলো, এটা হচ্ছে আপনার একটা মনস্তাত্ত্বিক লড়াই। আপনি যে আনসারটা দিয়েছেন এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক লড়াই। এখন এখানে কিন্তু একটা ফিনিশিং দেওয়া হয়েছে, এটা কিন্তু সরাসরি তুরস্কের বক্তব্য। এখন আপনাকে দুইটা অ্যানালাইসিস করতে হবে। একটা হলো স্টেটমেন্ট, ডিরেক্ট কি স্টেটমেন্ট দিছে, হয় পত্রিকা, নয় প্রেসিডেন্ট, নয় কোনো ব্যক্তি, নয় কোনো কলামিস্ট, নয় কোনো সম্পাদক, নয় কোনো বিশিষ্ট ব্যক্তি, এনিবডি, এনি, এটা হতে পারে। তার বরাত দিয়ে যদি তার কথাটা আপনি বলেন, প্রবলেম নাই। এখন কি বললো যে এখানে শান্তি ফিরিয়ে আনতে হলে, তার মানে তুরস্ক ডিরেক্টলি কি বলতেছে, এটা আজারবাইজানের, এটা আর্মেনিয়ার না। তার মানে আমি সমর্থন দিলে আর্মেনীয় বাহিনী এখান থেকে চলে যাবে এবং স্থায়ী একটি শান্তি ফিরে আসবে। এটা হচ্ছে তুরস্কের বক্তব্য, এটা হচ্ছে তুরস্কের মতাদর্শ। দ্যাট মিন্স কি, এটা হচ্ছে তুরস্কের আইডিওলজিস, এটা ওর মনোভাব। কিন্তু পরবর্তীতে কি হতে পারে আমরা সেই আলোচনায় পরে আসতেছি। এটা হচ্ছে তুরস্কের বক্তব্য। হ্যাঁ, আপনি যে ইনফরমেশন দিয়েছেন সাথে ইনফরমেশন গুলি দিতে হবে কখন। আসলে এই তুরস্ক যে আজারবাইজানকে সমর্থন দিল, এতে কি আস্তে আস্তে করে এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে না? কারণ তুরস্ক যখন আজারবাইজানকে সমর্থন দিবে, তখন আর্মেনিয়াকে অন্য একটা দেশ সমর্থন দিবে। আমরা অতীতের ইতিহাস আমাদের রয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এভাবেই শুরু হয়েছিল। একটার পর একটা দেশ অক্ষ শক্তিতে, মিত্র শক্তিতে যোগদান করলো, এইভাবেই বিশ্বযুদ্ধ তৈরি হলো। তাহলে তুরস্ক এরকম সরাসরি সামরিক সহযোগিতা করার কারণে আর্মেনিয়াকে যদি সহযোগিতা করে, আরো কেউ সামরিক সহযোগিতা দিয়ে, তাহলে এই জায়গাটা একটা বড় যুদ্ধের, মানে একটা যুদ্ধক্ষেত্র বা রণাঙ্গন তৈরি হতে পারে না? এটা হচ্ছে তুরস্কের বক্তব্য। কিন্তু আপনাকে যদি বলে আমি আশরাফুল ইসলামের কাছে যাচ্ছি, আশরাফুল ইসলাম শুনতে পাচ্ছেন আমাকে? আশরাফুল ইসলাম শুনতে পাচ্ছেন? আচ্ছা, প্রকাশ দে বলেন
আপনি কি মনে করেন তুরস্ক এটি ঠিক করেছে? প্রথম উত্তর হবে ইয়েস নো। জি প্রথম উত্তর হবে ইয়েস নো, ব্যাখ্যা হবে না। জি আমি স্যার। প্রশ্ন করেছি আপনি কি মনে করেন ঠিক করেছে? জি স্যার। কেন? আমি মনে- আপনার স্যার, এখা- জির আপনি যে ঠিক করেছে এর পক্ষে যৌক্তিক উত্তর দিন। স্যার এই জায়গাটা নিয়ে অনেকদিন ধরেই এই বিতর্কটা চলে আসছে এবং সংকটটি অনেক পুরনো এবং আজারবাইজানের যেহেতু চতুর্দিকে সেটার মালিকানা হচ্ছে আজারবাইজানের, তাই আমার মনে হয় যে ওই জায়গাটুকু আজারবাইজানের অংশ হিসেবে থাকাটাই ওই এলাকার নাগরিকদের জন্য অনেক বেশি নিরাপদের। এবং ওই অঞ্চলটা হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং তার পাশে হচ্ছে ইরান, এবং ওই আজারবাইজান যদি এই নাগার্নো কারাবাখকে নিয়ন্ত্রণে রাখতে পারে ওই অঞ্চলটাকে, তাহলে ওই জায়গাতে অবশ্যই শান্তি বিরাজ করবে। তাহলে ফিলিস্তিনেরও তো অধিকার আছে, ফিলিস্তিনের অধিকারে তুরস্ক কথা বললো না কেন? শুনতে পাচ্ছেন? জি স্যার। বরং বরং মানে মুসলিম দেশ হিসেবে তুরস্ক ইসরায়েলকে প্রথম স্বীকৃতি কেন দিল? দেখেন ভাইবা বোর্ড কোথা থেকে কোথায় চলে গেছে আপনার উত্তর অনুযায়ী, খেয়াল করছেন? এখন কিন্তু আজারবাইজান আর্মেনিয়ার আলোচনায় ভাইবা বোর্ড নাই, কারণ ভাইবা বোর্ড কিন্তু যৌক্তিক একটা জায়গায় গেছে। আপনি এখানে আজারবাইজানের নৈতিক মানে অ্যাজ এ মুসলিম কান্ট্রি আপনি আজারবাইজানের পক্ষে কথা বললেন, আপনি তাহলে অতীতে তুরস্কের অতীতে ফিলিস্তিনের পক্ষে কেন না বলে আপনি ইসরায়েলকে স্বীকৃতি দিলেন? কি লিখছে ফাহিম মন্ডল? সহ অন্য মধ্যপ্রাচ্যের বিরুদ্ধ দেশগুলোর তুলনায় মুসলিমদের মুখপাত্র শক্তি হিসেবে আত্মপ্রকাশ। পাশাপাশি রাশিয়া যেহেতু আর্মেনিয়াকে সমর্থন দিয়েছে বা দিবে, সেখানে আমেরিকাকে পাশে পাওয়া, কারণ আমেরিকার সঙ্গে সাম্প্রতিক সময়ে একটি দূরত্ব লক্ষ্য করা গিয়েছে তুর্কিদের। তাই সিরিয়া ইস্যুতে রাশিয়া এবং আর্মেনিয়া আজারবাইজান ইস্যুতে আমেরিকাকে পাশে পাওয়ার আশা নিয়ে তুরস্ক একটা লেভেল প্লেইং ফিল্ড। এক্স্যাক্টলি আমি এই আলোচনাটা এখন আসতেছিলাম। ফাহিম মন্ডল কই? আচ্ছা, এই যে দেখেন আপনারা ফাহিম মন্ডলের আনসারটাকে নিতে পারেন। আমি এই আলোচনাটা এখন করতে চাচ্ছিলাম আর কি, লেভেল প্লেইংটা আমি আলোচনা করতে চাচ্ছিলাম। তার আগে সে লেভেল প্লেইংটা লিখেছে না, সেলফ ইন্টারেস্টের জন্য না। আব্দুর রাজ্জাক, আপনি এই যে ফাহিম মন্ডলের আনসারটা নেন, সে কিন্তু তার আলোচনার মধ্যে ইতিহাস টেনেছে, সাম্প্রতিক টেনেছে, লেভেল প্লেইংটা বুঝাইছে। এরকম আনসার দেওয়ার পরে কিন্তু ভাইবা বোর্ড আর প্রশ্ন করবে না। ভাইবা বোর্ড কিন্তু তারপর সন্তুষ্ট, তাকে কিন্তু আর প্রশ্ন করা হবে না। ফাহিম মন্ডল, আপনি সরাসরি কলিং এ আসতে পারেন আরো কোনো কথা থাকলে। সেলফ ইন্টারেস্ট বলতে স্যার 1948 সালে যে তুরস্ক হচ্ছে যে স্বীকৃতি দিচ্ছে 48 বা 49 সম্ভবত, মানে ইসরায়েলকে যে স্বীকৃতি দিচ্ছে সেইটা সম্বন্ধে বলতে মানে ও আচ্ছা আচ্ছা, ওইটা। আর এই যে মানে এখন যে এটা ঠিক হবে কিনা এটাকে এটার উপর আমরা কিছু বলবো স্যার। বলেন। যে আমার কাছে মনে হয় স্যার এটা একটা উইন লস সিচুয়েশন। তুরস্ক যেটা হচ্ছে করতেছে এটা উইন লস সিচুয়েশন। এক পক্ষ হচ্ছে এতে লাভবান হবে আর এক পক্ষ এতে লস হবে। তো এটা তো হচ্ছে এভাবে তো কোনো শান্তি হচ্ছে যে আনয়ন করা সম্ভব নয়। এখানে একটা আপনার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বা জাতিসংঘের অধীনে একটা আলোচনা হইতে পারে। এই যে দেখেন প্রকাশ দে নিজের বিপদ নিজে ডেকে আনলেন। আপনি নিজেকে ভাইবা বোর্ডে জাতিসংঘে নিয়ে গেছেন, এখন জাতিসংঘ থেকে প্রশ্ন হবে আপনার কাছে। নিজের পায়ে নিজে কুড়াল মারলেন, আপনি বের হতে দিচ্ছেন কেন এখান থেকে? আপনাকে জাতিসংঘ থেকে এখন প্রশ্ন করা হবে।
নিরাপত্তা পরিষদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করা হবে। হ্যাঁ, ও প্রশ্ন করেছেন আব্দুর রাজ্জাক, তাই তো? হ্যাঁ জি স্যার। আচ্ছা আচ্ছা, আপনি কিন্তু নিজেকে বিপদে ফেললেন। এই যে দেখেন, আমি সবাইকে বলতে যাচ্ছি, আজারবাইজান আর্মেনিয়া থেকে যখন আপনি জাতিসংঘে চলে যাচ্ছেন, যে জাতিসংঘের এটা উচিত, জাতিসংঘের করণীয়, নিরাপত্তা পরিষদের করণীয়, তখন কিন্তু আপনি নিজেকে ভাইবা বোর্ডে জাতিসংঘে নিয়ে গেছেন। হ্যাঁ, আপনি এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। যদি জাতিসংঘ সম্পর্কে আপনার ভালো ধারণা থাকে, যে কোনো প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারেন, তাইলে আজারবাইজান আর্মেনিয়া থেকে জাতিসংঘে নিয়ে যান ভাইবা বোর্ডকে। কারণ ভাইবা বোর্ড শুধু আপনাকেই নাচাবে তা তো না, আপনিও ভাইবা বোর্ডকে নাচাইতে পারেন। তবে সেটা আপনার জানা থাকতে হবে। এমন কোন জায়গায় ভাইবা বোর্ডকে নিবেন না যে জায়গা সম্পর্কে আপনার ধারণা কম। জি স্যার। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। মামুন সাহেব বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। প্রকাশ সাহেব বুঝছেন? অর্থাৎ আমি ভাইবা বোর্ডকে যদি নিতে চাই কোনো জায়গায়, সে জায়গার সম্পর্কে যেন আমার ভালো ধারণা থাকে। জি স্যার, বুঝতে পারছি। না হলে আপনি নিয়েন না ভাইবা বোর্ডকে, আপনি বিপদে পড়বেন। জি স্যার। আর যদি মনে হয় যে আমি আজারবাইজান আর্মেনিয়ার এই উত্তরটা ভালো দিতে পারতেছি না, তাহলে ইচ্ছা করে ভাইবা বোর্ডকে নিয়ে যান অন্য জায়গায়। আপনি কনফার্ম থাকেন ভাইবা বোর্ড যেখানে নিয়ে গেছেন, আপনি ভাইবা বোর্ড টপ করে ওখানে চলে যাবে আপনাকে আটকানোর জন্য। কিন্তু আপনি তো ভালো পারেন, এটা তো ভাইবা বোর্ড জানতো না, আপনি সেখান থেকে আনসার করবেন। এটা আপনার চতুরতা, এটা আপনার টেকনিক। দেখেন, আলোচনার মাধ্যমে কিন্তু অনেক কিছু বের হয়ে আসলো। আসলে তুরস্কের কোনো লাভ আছে কি? আব্দুর রাজ্জাক বলেন। স্যার এই অবশ্যই প্রশ্ন করার আসলে কিছু নাই। এই যে আমরা ফাহিম মন্ডলের আলোচনা থেকে এই প্রশ্নের উত্তরটা আসলে পেয়ে গেছি। এটা নিয়ে আজকে আর আলোচনা করব না, মোটামুটি এটার উত্তর আমরা পেয়ে গেছি। আমরা একটু অন্য আলোচনায় যাই। হঠাৎ করে আপনাকে বলল বেয়ার একটা ড্রোন কি? এটা সরাসরি মুখস্থ না থাকলে তো বলতে পারবেন না, পারবেন? না স্যার। এটা আপনার, তার মানে আপনি যে ইস্যুটা জানতেছেন সেই ইস্যুর গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে, যেটা আলোচিত সবচেয়ে, সেটা হচ্ছে বেয়ার একটা ড্রোন। তার মানে এই সম্পর্কে আপনার জানা থাকতে হবে। এটা হলো ইনফরমেটিভ কোশ্চেন, এখানে ব্লক করার কিছু নাই, সোজা জানতে হবে আপনাকে। যে ড্রোনের ব্যবহার নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে তুরস্কের বেয়ার একটা TB2 মডেলের ড্রোন। আপনি বললেন যে যেটা সবচেয়ে আলোচ্য বিষয় যে ড্রোনটি, সেটার নাম বেয়ার আক্তার। তখন আবার মডেলের নাম জিজ্ঞাসা করবে, এটার মডেল কত? তখন TB2 মডেল, এটা আপনাকে বলতে হবে TB2। বিশেষজ্ঞরা বলেছেন নাগানো কারাবাকে আজেরি সামরিক বাহিনীর হামলার যেসব ভিডিও দেশটির সরকার বিলি করেছে তা ফিল্ম করা হয়েছে TB2 ড্রোন দিয়ে। কয়েক বছর আগে বেকার নামে তুরস্কের একটি সংস্থা এই ড্রোন তৈরি করে। এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে এবং এটি পর্যবেক্ষণ ও লক্ষ্যবস্তু নির্ধারণের কাজে ব্যবহার করা যায়। আপনাকে এত উত্তর না দিলেও এগুলো জানা থাকলে আপনি উত্তর করতে পারবেন। দেখেন, ড্রোন দিয়ে কিভাবে ভিডিও করা হয়েছিল তার বাস্তব ভিডিও ক্লিপসটি একটি পলক আমরা দেখে আসি, কারণ তাইলে আপনাদেরকে এই সহযোগিতা হবে আজকের ক্লাসে, যে আপনি মনে থাকবে আর কি অন্তত পক্ষে। কারাবাখের সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করে শনিবার ফের যুদ্ধে জড়িয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। দুই প্রতিবেশী দেশ একে অপরকে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য অভিযুক্ত করছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলার ফলে রাশিয়ার মধ্যস্থতার সামরিক যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। রাশিয়ার প্রেসিডেন্ট মস্কোতে যুদ্ধবিরতি বিষয়ে উভয় দেশের সঙ্গে আলোচনা করেন। কারাবাখের জাতিগত আর্মেনীয় ও আজারবাইজানের সঙ্গে
মানবিক উদ্দেশ্যে যুদ্ধবন্দী সহ অন্যান্য বন্দী ও মৃতদেহ হস্তান্তরের জন্য সাময়িক যুদ্ধ বন্ধের আহ্বান জানান। এতে উভয় দেশ সম্মত হয়। কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড, তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা নিয়ন্ত্রণ করছে। উভয় দেশ পাল্টাপাল্টি গোলা নিক্ষেপের পর যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ী করছে। এদিকে আজারবাইজান দাবি করছে আজারি ভূখণ্ডে শত্রুপক্ষ গোলা নিক্ষেপ করছে। বাকুতে এক সংবাদ সম্মেলনে আজারি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আজারবাইজান আশা করেছিল সময় মতো আরও অঞ্চল নিয়ন্ত্রণ করবে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বলেছে উভয় দেশ থেকে একই সঙ্গে মৃতদেহ হস্তান্তর এবং যুদ্ধবন্দী বিনিময়ের জন্য তারা প্রস্তুত। ল্যাভরভ বলেছেন আর্মেনিয়া এবং আজারবাইজান উভয়ে শান্তি আলোচনায় সম্মত। এটি মিনস্ক গ্রুপের আওতায় অনুষ্ঠিত হবে। তবে আজারবাইজানের পক্ষ থেকে বলা হচ্ছে এই আলোচনার ফরম্যাটে তারা তুরস্ককে চাচ্ছে। শনিবার দেশটির পক্ষ থেকে ফ্রান্সকে নিরপেক্ষ নয় বলেও অভিযোগ করা হয়। এদিকে শনিবার শান্তি আলোচনা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে ফোন করেছেন বলে ক্রেমলিন জানায়। নাগর্নো কারাবাখ অঞ্চলটি নিয়ে গত 27 সেপ্টেম্বর থেকে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে নতুন করে সংঘর্ষ হয়। এজন্য দুদেশ পরস্পরকে দায়ী করেছে। আন্তর্জাতিকভাবে অঞ্চলটি আজারবাইজানের বলে স্বীকৃত, কিন্তু 1990 দশক থেকে নৃতাত্ত্বিক আর্মেনীয়রা নিয়ন্ত্রণ করছে। নতুন করে জড়িয়ে পড়া লড়াইয়ে দুই প্রতিবেশী সংঘর্ষে সেনা সদস্য সহ এ পর্যন্ত 3 শতাধিকের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। যে তুর্কি ড্রোন আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল। রাশিয়ার মস্কোয় 10 ঘণ্টা আলোচনার পর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সামরিক যুদ্ধবিরতির বিষয়ে একটা সমঝোতা হয়েছে ঠিকই, কিন্তু গত 2 সপ্তাহ ধরে বিতর্কিত নাগর্নো কারাবাখ নিয়ে যে যুদ্ধ হয়ে গেল তার সামরিক বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছে একটা বিশেষ কারণে। দীর্ঘ 3 দশক ধরে পুরনো যে সংঘাত থেকে মাথা চাড়া দিয়ে উঠেছে, তাতে এবারের লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে ড্রোন, বিশেষ করে তুরস্কের তৈরি ড্রোন দিয়ে চালানো হামলা। এবারের লড়াই যা শুরু হয়েছিল 27 সেপ্টেম্বর, তার তীব্রতা বুঝিয়ে দিয়েছে নাগর্নো কারাবাখের আর্মেনীয় লক্ষ্যবস্তুর ওপর আজেরি ড্রোন হামলার ভিডিও ফুটেজ। আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয় পর্যবেক্ষণ ড্রোন থেকে তোলা এলাকার ছবি বিতরণ করেছে, যেখানে লক্ষ্যবস্তুর অবস্থান চিহ্নিত করা হয়েছিল এবং সেখানে চালকবিহীন কামিকাজি কায়দায় বিমানের ভিডিও দেওয়া হয়েছিল। কামিকাজি হলো এক ধরনের আত্মঘাতী বিমান যেগুলো বিস্ফোরণ অস্ত্রে সজ্জিত থাকে এবং লক্ষ্যবস্তুর উপর আঘাত করে নিজে বিস্ফোরিত হয়ে যায়। সম্প্রতি দুটি দেশই তাদের অস্ত্রের সম্ভার বাড়িয়েছে। বেয়ার আক্তার ড্রোন কি? দুদেশের মধ্যে সাম্প্রতিকতম এই লড়াইয়ে যে ড্রোনের ব্যবহার নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হলো তুরস্কের বেয়ার আক্তার TB2 মডেলের ড্রোন। বিশেষজ্ঞরা বলছেন নাগর্নো কারাবাখে আজেরি সামরিক বাহিনীর হামলায় যেসব ভিডিও দেশটির সরকার বিলি করেছে তা ফিল্ম করা হয়েছে TB2 ড্রোন দিয়ে। কয়েক বছর আগে বেকার নামে তুরস্কের একটি সংস্থা এই ড্রোন তৈরি করে। এটি স্বয়ংক্রিয়। আমরা কিছু জানলাম, আপনারা এরপরে পড়বেন, আরো জানতে পাবেন। নিউজ পেপার পড়লে আরো কিছু জানতে পারবেন। এই যুদ্ধ নিয়ে ইরানের এত উদ্বেগ কেন? এত হয়ে গেছে, বানানটা ভুল হয়েছে। কে উত্তর দিবেন উইলিংলি? শরণার্থী সংকট। কে বললেন? বুঝতে পারিনি। শরণার্থী। আর কিছু বলবেন? স্যার, ইরানের কিছু জনগণ ওই নাগর্নো কারাবাখ অঞ্চলে বসবাস করে, মানে একই জাতিভুক্ত কিছু লোক, যারা ইরানেও বসবাস করতেছে, আবার নাগর্নো কারাবাখে ওরা বসবাস করতেছে। আমাদের ফাহিম মন্ডল কিছু বলবেন? ফাহিম মন্ডল শুনতে পাচ্ছেন? ফাহিম মন্ডল আমাকে শুনতে পাচ্ছেন? আপনি বলবেন কিছু? মানে আপনি কি কলে আসতে পারবেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এখানে আমরা রিসেন্ট টাইমে দেখছি প্রায়, যেহেতু হচ্ছে যে প্রায় প্রতিবেশী দেশ, সেই কারণে ইরানের পক্ষ থেকে প্রায় বলা হচ্ছে যে ইরানের একটা গ্রাম এবং হচ্ছে যে আশপাশের কিছু সীমান্ত এলাকাতে ওই যুদ্ধ পরিস্থিতির কারণে বেশ কিছু রকেট বা কামানের গোলা এসেও পড়ছে। এটা একটা বড় কারণ, তাদের যে সীমান্ত প্রদেশগুলো রয়েছে সেখানে সমস্যা হচ্ছে। আর তার পাশাপাশি হচ্ছে যে বৈশ্বিক রাজনৈতিক ভাবে যদি আমরা দেখি, প্রায় সময়
যে ইরানের সঙ্গে সিরিয়া এবং হচ্ছে যে রাশিয়ার বেশ ভালো একটা সম্পর্ক রয়েছে। তো যেহেতু স্যার আন্তর্জাতিক ভাবে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া এবং রাশিয়া এবং সিরিয়া একটা মুখোমুখি অবস্থানে চলে এসেছে, সে জায়গায় হচ্ছে ইরানের একটা উদ্বেগের কারণ স্বভাবতই চলে আসতে পারে। স্যার এর বেশি আসলে আমার জানা নেই। আপনার সাবজেক্ট কি? স্যার নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আচ্ছা আচ্ছা, আমরা দেখি আসলে অনেকটাই ক্লিয়ার, মানে আমরা ভাই মণ্ডলের আলোচনা থেকে দেখেন, আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে এই দুই দেশ ছাড়া তৃতীয় যে দেশটিকে সবচেয়ে উদ্বিগ্ন করেছে এই যুদ্ধে তা হলো ইরান। বাট কেন? প্রায় 2 সপ্তাহ পরও প্রতিবেশী দুই দেশের মধ্যে লড়াই প্রশমনের কোনো লক্ষণ দেখা না যাওয়ায় উদ্বিগ্ন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সতর্ক করেছেন আজারবাইজান আর্মেনিয়া লড়াই একটি আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। তাহলে একটা পয়েন্ট পেলাম, যেটা আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, তাতে ইরান জড়িয়ে পড়বে। আমরা একটা পয়েন্ট নিলাম। প্রেসিডেন্ট রুহানি বলেন, আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ যেন কোনোভাবেই আঞ্চলিক সংঘাতের রূপ না নেয়, সেদিকে আমাদের অবশ্যই নজর দিতে হবে। প্রেসিডেন্ট রুহানি আরো বলেছেন, ইরানের ভূমিতে অন্য কোনো দেশের গোলা বা ক্ষেপণাস্ত্র এসে পড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, যেটি আমাদেরকে ফাহিম মণ্ডল বলেছেন। আমাদের শহরের এবং গ্রামের নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার। বিশ্লেষকরা বলেছেন, দুই প্রতিবেশীর সংঘাত যাতে আয়ত্তের বাইরে না চলে যায় তা নিয়ে ইরান উদ্বিগ্ন। এটা হচ্ছে বিশেষজ্ঞদের মতামত, যে এই দুই প্রতিবেশীর সংঘাত যাতে আয়ত্তের বাইরে না যায়, অর্থাৎ এটা নিয়ে যেন বিশ্ব রাজনীতি তৈরি না হয়, যেটা আমাদেরকে মাঝখানে সিরিয়া এবং রাশিয়ার যে মুখোমুখি অবস্থান নিয়ে যেটি ফাহিম মণ্ডল বলেছেন, আমি আসলে ফাহিম মণ্ডলের কিন্তু এটা ভালো ধারণা তৈরি হয়েছে। সে কিন্তু মোটামুটি ভালো উত্তর দিচ্ছে এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবেশী সংঘাত যাতে আয়ত্তের বাইরে না যায়, এর মানে হচ্ছে এটা নিয়ে যেন আন্তর্জাতিক রাজনীতি তৈরি না হয়, কারণ আন্তর্জাতিক রাজনীতি তৈরি হলে অলরেডি ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ঝামেলা লেগে আছে। আবার এই নতুন ইস্যুকে কেন্দ্র করে সেই মধ্যপ্রাচ্যের ইস্যুটি যেন আবার নতুন করে প্রাণ না পায়, ব্যাপারটা কিন্তু এখানেই গুরুত্বপূর্ণ। এরপরে আপনি বলবেন যে আমার দৃষ্টিতে যে লক্ষ্যচ্যুত কিছু কামানের গুলা ইরানের প্রধান উদ্বেগ নয়, যেটা আমাদের ফাহিম মণ্ডল উদ্বেগের কারণ বলছে, কিন্তু আপনি উত্তরটা দিবেন প্রধান উদ্বেগ নয়, বরঞ্চ হবে, এখানে বানান ভুল হয়েছে, দোরগোড়ায় এই সংঘাতে এমন এমন দেশ জড়িয়ে পড়ছে যাদের উদ্দেশ্য নিয়ে ইরানের গভীর সন্দেহ রয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতি, অর্থাৎ অন্য কোনো পক্ষ যেন এখান থেকে ফায়দা লুফে নিতে না পারে, এটাই হচ্ছে মূল বিষয়। অর্থাৎ তৃতীয় পক্ষ বা মানে এমন দেশ জড়িয়ে পড়ছে যাদের উদ্দেশ্য নিয়ে ইরানের গভীর সন্দেহ রয়েছে। ধরেন রাশিয়া, ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, হ্যাঁ, এরকম যে দেশগুলো রয়েছে, এটা নিয়ে যেন এমন কোন ছক তৈরি না হয় যে ছকে নতুন করে আবার আঞ্চলিক সংঘাত তৈরি হওয়ার মধ্যে, কারণ যেহেতু এখানে ইরান একটা বড় রাষ্ট্র, সেহেতু এই আঞ্চলিক সংঘাতের মধ্যে জড়িয়ে পড়লে ইরানও কিন্তু এটা সাপারার হবে। অর্থাৎ ইরান এই আঞ্চলিক যুদ্ধটা চাচ্ছে না এবং যা কিছু আছে তাদের মধ্যে নিষ্পত্তি চাচ্ছে আজারবাইজান এবং আর্মেনীয়দের মধ্যে, কারণ এটা নিষ্পত্তি না হলে এটা এদের বাউন্ডারি পার হয়ে আন্তর্জাতিক বিশ্বে ছড়িয়ে পড়বে এবং একটা আন্তর্জাতিক রাজনীতির একটা ভেন্যু তৈরি হতে পারে এই নাগানো কারাবাখ। এই জন্যই তাদের উদ্বিগ্ন এতটা।
এই উদ্বিগ্নের কারণ? দুটি দেশের সাথে তাদের রাজনৈতিক, ঐতিহাসিক এবং জাতিগত যে সম্পর্ক, তাতে ইরান কঠিন একটি ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করছে। যদিও নাগানো কারাবাখের উপর আজারবাইজানের সার্বভৌমত্ব ইরান গোড়া থেকে সমর্থন করে আসছে, কিন্তু অতীতের মতো এবারও ইরান বারবার বলার চেষ্টা করেছে এই বিরোধে তার কোনো পক্ষ নিচ্ছে না, তারা কোনো পক্ষ নিচ্ছে না। মীমাংসার মাধ্যমে সংঘাত মিটিয়ে ফেলতে দুই দেশের সরকার প্রধানের সাথে টেলিফোনে কথা বলেছেন স্বয়ং ইরানের প্রেসিডেন্ট রুহানি, এমনকি মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে তেহরান। আমরা দুইটা বিষয়, আঞ্চলিক সংঘাত নয়, বহির্বিশ্বে না ছড়িয়ে পড়ুক, এই দুইটা বিষয়ে ইরান গুরুত্ব দিচ্ছে, অর্থাৎ ইরানের উদ্বিগ্নের কারণ এটাই। আমি কি বুঝাতে পেরেছি? তুরস্কের জড়ানো মনে হয় ইরানের আরেকটি উদ্বেগের কারণ। হ্যাঁ, এটা হতে পারে। তুরস্কের জড়ানোটা তো এই যে আঞ্চলিক যে কথাটা বলেছি না, যে আঞ্চলিক সংঘাত, এটার মধ্যেই চলে গেছে তুরস্কের জড়ানোটা। আচ্ছা, তাহলে এখন বলেন, এত কিছু জানার পরে আপনার কেন মনে হচ্ছে ইরান কেন এত উদ্বিগ্ন? আবারও প্রশ্ন করা হলো আপনাকে ভাইবা বোর্ডে, আপনি অনেক কথা বলছেন, তারপরে বলেন আর একটু বলেন আসলে উদ্বিগ্নের কারণটা কি। এবার কি করবেন? এবার কিন্তু আপনার মেজাজ গরম হয়ে যাবে, আপনার কাছে কিন্তু একটু খারাপ লাগতেছে যে এত উত্তর দিলাম, এত লজিক দেখাইলাম, আবারও বলতেছে উদ্বেগের কারণ কি। একই প্রশ্ন যখন আপনাকে উত্তর দিয়েছেন, তখন আবার যখন প্রশ্ন করবে, তখন কি আপনার কাছে খারাপ লাগবে না যে তাহলে মনে হয় আমি উত্তর দিতে পারিনি বা সঠিক হয় নাই? আবারও বললো যে এত কিছু, মানে এই ধরনের প্রশ্ন অনেক সময় ভাইবা বোর্ডে করে, যেটা অনেক সময় আপনার আসলে মানসিক অবস্থান বা দূরদর্শিতা কিংবা আপনি মেন্টালি কতটুকু প্রস্তুত আছেন এটা বোঝার জন্য এই ধরনের প্রশ্ন আপনাকে আবার করে বসতে পারে। এটা হলো ব্লক, আপনাকে ব্লক করার চেষ্টা করতেছে। আপনি কিন্তু উত্তর দিছেন, এখন এই যুদ্ধ নিয়ে অনেক আলোচনা হয়েছে, বিশ্বব্যাপী বাঘা বাঘা রাষ্ট্রগুলো উদ্বিগ্ন, উত্তপ্ত হয়ে উঠলো। আমরা তো এখন জানতে ইচ্ছে করছে এই জায়গা নিয়ে দুই দেশ কেন এত সংঘাত বিবাদে লিপ্ত। আপনার দৃষ্টিতে কি মনে হয়? বলেন। ঘুরে ফিরে একই প্রশ্ন আবার করা হচ্ছে, কিন্তু একই উত্তর দিলে তো হবে না। দুই দেশই এই জায়গা নিয়ে এত সংঘাতে লিপ্ত কেন? প্রকাশ, আমরা দুই তিন জনের মধ্যে ঘোরাফেরা করছি কেন? আর স্যার এটা নিয়ে আমার কাছে ভালো কোনো উত্তর নাই স্যার, আমার আরো পড়তে হবে এটার উপর। আর তাহলে বলেন, রাজ্জাক বলেন। রাজ্জাক স্যার, আমার একটা ফোন আসছিল মাঝখানে, আমি শুনতে পারি না। আশরাফ সাহেব। আচ্ছা, আমি যেটা বলতে চাই আসলে বেসিক্যালি স্যার হচ্ছে আর্মেনিয়া হচ্ছে খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল আর কি, মানে ওখানে যারা বসবাস করে বেশিরভাগই হচ্ছে খ্রিস্টান। আর আজারবাইজানে যারা আছে তারা হচ্ছে মুসলিম। কিন্তু নাগোর্নো কারাবাখের যেটা যেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ভাগ করে দেওয়ার পর যেটা হয়েছিল, সোভিয়েত ইউনিয়ন ভাগ করে দেওয়ার পর এটা কিন্তু স্যার হচ্ছে আজারবাইজানের অঞ্চল হিসেবে হয়, কিন্তু ওই সময় আর্মেনিয়া হচ্ছে দাবি করে বসে যায় না এটা তাদের অঞ্চল। এর বেসিক কারণ কি ছিল স্যার, ওইখানকার যারা বসবাস করে বেশিরভাগ মানুষ স্যার হচ্ছে আর্মেনিয়ান, মানে অলমোস্ট হচ্ছে 60 to 70% মানুষ বাস করে আর্মেনিয়ান যারা হচ্ছে খ্রিস্টান। কিন্তু আন্তর্জাতিক ভাবে আমরা সবাই জানি যে এটা হচ্ছে আজারবাইজানের, এটা স্যার কাইন্ড অফ হচ্ছে কাশ্মীর ইস্যুর মতো বলতে গেলে, অথবা স্যার বলতে পারি স্যার হচ্ছে ফিলিস্তিন হচ্ছে ইসরায়েলের মতো অবস্থা আর কি। তো যার ফলে কি যেটা হয়েছে এখানে অবস্থানগত অভ্যন্তরীণ মানুষজন সবাই চাইতেছে যে এটা সবাই আর্মেনিয়ান, মানে এই অঞ্চলটা আর্মেনিয়ার দখলে যাক। কিন্তু আজারবাইজানের পক্ষ থেকে তারা চাচ্ছে যে আজারবাইজান চাচ্ছে না এই অঞ্চলটা আমাদের দখলে যাক, যেহেতু আন্তর্জাতিক ভাবে এটা আমাদেরই স্বীকৃত, মানে যার কারণে আলটিমেটলি ঝামেলা লেগে আছে। আমাদের প্রশ্নটা ছিল ইনফরমেটিভ, আপনি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছেন, ইনফরমেশনটা আর একটু গভীরে গিয়ে দেই, আসেন। জ্বালানি ইস্যু,
আর্মেনীয়দের জন্য এই এলাকা তাদের প্রাচীন খ্রিস্টীয় সংস্কৃতির শেষ ধারক হিসাবে গুরুত্বপূর্ণ। ওই যে আপনার জেরুজালেমের মতো ঝামেলা এখানে। আর আজারিয়াদের জন্য কারাবাখ মুসলিম সংস্কৃতির একটি প্রাণকেন্দ্র, তাদের ঐতিহ্যবাহী মুসলিম কবি ও সঙ্গীতজ্ঞদের পবিত্র জন্মস্থান। এই কথা বলার পরে আপনার এই প্রশ্নের উত্তর শেষ এখানেই, এখানে আর পেছানোর কিছু নাই, স্ক্রিনশট দিয়ে রাখেন, এখানে আর পেঁচাবেন আপনাকে, এটা আপনি ইনফরমেশন দিয়েছেন। আপনার দৃষ্টিতে দুই দেশের শক্তিকে কিভাবে মূল্যায়ন করবেন, কে বলবেন? কেউ বলবেন দুই দেশের স্যার, আমি একটু শক্তিকে? বলতে চাই স্যার। বলেন। একটু বলতে চাই। বলেন বলেন। বেসিক্যালি এমনি যদি স্যার শক্তির দিক থেকে, সামরিক শক্তির দিক থেকে বিচার করি, তাহলে আজারবাইজানের শক্তি আর্মেনিয়ানদের থেকে বেশি। কিন্তু এখানে আরেকটা ঘটনা আছে যে 2010 সালে তারা একটা রাশিয়ার সাথে চুক্তি করছে যে কেউ যদি কোনোভাবে আর্মেনিয়ানদের উপর কেউ আক্রমণ করে তাহলে রাশিয়া সেটাকে প্রোটেক্ট করবে। তো সেই হিসেবে কাউন্ট করলে স্যার আর্মেনিয়ানদের, আবার এদিক থেকে স্যার আজারবাইজানকেও তুরস্ক মানে মোটামুটি ভালো সাপোর্টে আছে। তো এখানে যদি স্যার আর্মেনিয়ানদের যদি শক্তির কথা বিবেচনা করি, রাশিয়ার দিক থেকে ধরলে স্যার ওদের শক্তি বেশি হবে আলটিমেটলি। আর যদি স্যার এমনি নরমাল শক্তির ক্ষেত্রে বিবেচনা করি তাহলে আজারবাইজানদের আপনি শক্তি বিশ্ব রাজনীতিতে চলে গেলেন ফাহিম মন্ডল। স্যার আশরাফুল স্যার। আশরাফুল, সরি। আপনি একবারেও মানে সারা বিশ্বকে জড়াই দিলেন, রাশিয়া তুরস্ক জড়ানো মানে মানে আমেরিকা জড়ানো, এটা মানে একেবারে সারা বিশ্বে চলে গেলেন। যাই হোক, সবকিছু ঠিক আছে। নেটোর ভূমিকা এখানে হতে পারে, এখানে মধ্যস্থতা হতে পারে। দেখেন, গ্লোবাল ফায়ার পাওয়ার একটা ইনফরমেশন দিয়েছে আমাদেরকে দুই দেশের পার্সোনাল যে শক্তি সেই সম্পর্কে। প্রতিবেদন অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বিশ্বে 138টি দেশের মধ্যে আজারবাইজানের অবস্থান 64তম, অন্যদিকে আর্মেনিয়ার অবস্থান 111তম। আজারবাইজানের জনসংখ্যা 1,46,000 হলেও আর্মেনিয়ার জনসংখ্যা মাত্র 30,38,000। এটা হলো তাদের পার্সোনাল পাওয়ার। অর্থাৎ আপনি এই দুইটা পাওয়ারকে বলবেন যে 100 গ্লোবাল ফায়ারের জরিপ অনুযায়ী, গ্লোবাল ফায়ার পাওয়ারের জরিপ অনুযায়ী 138টি দেশের মধ্যে 64তম হচ্ছে আজারবাইজান, আর আর্মেনিয়া 111তম। কিন্তু তখন আপনি ড্রাইভ দিবেন, কিন্তু এটি যদি বিশ্ব রাজনীতির মঞ্চ তৈরি হয়, মানে বিশ্বের বিভিন্ন দেশ যদি এই যুদ্ধের সাথে জড়িয়ে পড়ে, তাহলে আসলে কোন দেশ কার পাশে অবস্থান করেছে শক্তি তার উপরে নির্ভর করবে। আমরা একক দেশ হিসেবে যদি মানে শক্তির কথা যদি আমরা ভাবি, তাহলে এখানে আজারবাইজান শক্তিশালী, আর তুরস্ক যেহেতু সরাসরি সহযোগিতা করতেছে, তাহলে নিঃসন্দেহে আজারবাইজান আরো শক্তিশালী হয়ে উঠতেছে। এর ফলে যদি আঞ্চলিক কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়, এবং যেটা আপনি বললেন আশরাফুল ইসলাম, যে রাশিয়ার সাথে 2010 সালে যে চুক্তি সেই অনুযায়ী রাশিয়া এগিয়ে আসে, তাহলে এখানে ব্যালেন্স অফ পাওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও রাশিয়া সমর্থন করার পর ব্যালেন্স অফ পাওয়ার হয় না, কিন্তু ব্যালেন্স অফ পাওয়ারটা হবে যখন রাশিয়ার সমর্থন আর্মেনিয়াদেরকে করলে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র আজারবাইজানকে সমর্থন করে বসবে, তখন ব্যালেন্স অফ পাওয়ার হবে। আর ব্যালেন্স অফ পাওয়ার হলে যুদ্ধ হয় স্থিতিশীল হয়, নয় একটা ধ্বংসযজ্ঞে পরিণত হয়। দুইটার একটা ঘটে, সেটা ভবিষ্যৎ বলে দিবে কি হবে। আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে দুই দেশের মধ্যে শক্তির কথা, আপনি এক্সাম্পলটা দিবেন। আর জনবলের দিক থেকে অর্থাৎ জনসংখ্যার দিক থেকেও আজারবাইজান শক্তিশালী। হ্যাঁ, ডক্টর সরোয়ার। আচ্ছা, আমরা মানে হ্যাঁ, এগুলো অ্যানালাইসিস হতে পারে আপনার একদম মানে কিভাবে জড়িয়ে পড়তে পারে দেশগুলো, সেটা নিয়ে হতে পারে আলোচনা। এটা আসলে পরিস্থিতি বলে দিবে যে কোন ধরনের এই যুদ্ধ কি বৃহত্তর যুদ্ধের রূপ নিতে পারে। আমি এটা থেকে ছোট্ট একটা অ্যান্সার চাইবো, আমি কোনো বড় আনসার চাই না। 2-3 কথায়
বা 2-3 সেন্টেন্সের একটা উত্তর চাবো, কে দিবেন? স্যার আমি দিতে পারি স্যার, এটা কখনোই বৃহত্তর যুদ্ধে মন নিবে না স্যার, এর অনেকগুলো why? কারণ আছে স্যার। ফার্স্ট কারণ হচ্ছে রাশিয়া কখনোই যাবে না যে হচ্ছে স্যার ইয়ের সাথে মানে এখানে যুদ্ধে লিপ্ত হতে, কারণ বেসিক্যালি রাশিয়ার সাথে আজারবাইজানেরও ভালো সম্পর্ক কাইন্ড অফ, এখানে আবার ইরানের সাথেও ভালো সম্পর্ক, তুরস্কের সাথেও তাদের সম্পর্ক যদি এখন ভালো না, কিন্তু আগে তাদের সম্পর্ক ভালো ছিল। তো আর রাশিয়ার মানে ভালো একটা বিজনেস আর এই এলাকা জুড়ে আছে, তো এখানে যদি আঞ্চলিকভাবে অস্থিরতা সৃষ্টি হয় তাহলে রাশিয়ার জন্য এখানে অনেক ক্ষতি হয়ে যাবে। এই জন্য রাশিয়া সবসময় চাইবে এটাকে ব্যালেন্স রাখার জন্য, আলটিমেটলি রাশিয়া এটাকে হতে দিবে না কখনো। আপনি কি মনে করেন নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের নির্বাচন সরকার পরিবর্তন স্যার। হইলে, অর্থাৎ প্রতিনিধি পরিবর্তন হইলে অন্য কোনো সিদ্ধান্ত হতে পারে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের জি স্যার, পরিবর্তন হতে পারে? স্যার ডেফিনেটলি হতে পারে স্যার। আচ্ছা, কারণ স্যার এখন স্যার বলবো স্যার আমি, হ্যাঁ হ্যাঁ শিওর। এখন ট্রাম্প যে নীতিতে চলতেছে স্যার, এখানে যে ডেমোক্রেটিক পার্টি আছে তাদের নীতিটা টোটালি ডিফারেন্ট। তো সেক্ষেত্রে হয়তোবা মানে আমার পার্সোনালি যেটা মনে হয় স্যার, তারাও নিজেরাও যাবে না যে যুদ্ধে ইয়ে হোক, কারণ তারা হচ্ছে সমঝোতাতে হচ্ছে তাদের নীতির ভিতরে আছে স্যার, যে তারা মনের মতো সমঝোতাকে তারা হচ্ছে খুবই প্রায়োরিটি দেয়, কিন্তু রিপাবলিকানদের ভিতর স্যার যুদ্ধের প্রবণতাটা অনেক বেশি স্যার। এক্স্যাক্টলি, আমি এই উত্তরটা চাচ্ছিলাম, আমি এই কথাটাই শুনতে চাচ্ছিলাম, আপনি সে জায়গায় নিয়ে গেছেন আমাকে। আপনার উত্তর কিন্তু সন্তুষ্ট করতে পারছেন, এভাবে উত্তরগুলো আমরা করব। আমাদের আবারও আমি প্রথম দিকে ফিরে যাই, আমি সব জানি না, একজন মানুষ সব জানতে পারে না, আমি আমার জায়গা থেকে যুক্তি দেওয়ার চেষ্টা করব নমনীয় ভাবে, আমি আমার সর্বোচ্চ নিজেকে সেল করার চেষ্টা করব, তাতে আমার ভাইবাটা ভালো হবে। আবার আপনাদের সাথে দেখা হয়, অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা হয়, আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আপনাদের ভালো লেগেছে, আপনারা যে সহযোগিতা করেছেন এবং খুবই ভালো লেগেছে, ভালো করবেন বলে আশাবাদী। যদি আমার আবার সুযোগ হয়, প্রতিষ্ঠান যদি আমাকে আবার সুযোগ দেয় আপনাদের সাথে কথা বলার, এবং আপনাদের যদি প্রয়োজন হয়, অবশ্যই আমি আপনাদের সাথে আবার অন্য কোনো আলোচনা নিয়ে আসব, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করব। ভাইবা বোর্ডে আসলে স্পেশালি অন্য কিছু পড়াবো না, ইস্যুগুলো নিয়ে, যেগুলো হচ্ছে অপিনিয়ন, যেগুলো হচ্ছে লজিক, যুক্তি দাঁড় করাতে হবে, সেগুলি নিয়ে আপনাদের সাথে আসব। ডক্টর সোমায়া, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনারা এখন সরাসরি প্রশ্ন করতে পারেন, আনমিউট করার সুযোগ পাবেন, না হলে বিদায় নিব। 15 মিনিট দেওয়া আছে, কিন্তু 15 মিনিট থাকবো না, যদি প্রশ্ন না থাকে, প্রশ্ন থাকতে থাকবো, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার। আপনাদের মতামত দিতে পারেন, খারাপ লাগলেও বলতে পারেন, ভালো লাগলেও বলতে পারেন, যেটা বলতে পারেন, কোনো সমস্যা নেই। জি মন্ডল সাহেব বলেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, অনেক কিছু জানতে পেরেছি আমরা, মাশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাকে দেখি নেই, অনলাইনে দেখলাম, আমি মানে হোপ করতেছি আপনার কাছ থেকে ভালো একটা কিছু পাবো, এটা বোঝাই যাচ্ছে। আপনার আনসার গুলো খুব যৌক্তিক ছিল এবং আপনি ইনফরমেটিভ, ভালো লেগেছে, বেস্ট অফ লাক। এবং যাদের সাথে কথা বলেছি প্রায় প্রত্যেকেই ইনফরমেটিভ এবং ভালো কিছু পাবো বলে আমি আশা করছি। থ্যাংক ইউ স্যার, অনেক কিছু শিখতে পারলাম এই ক্লাস থেকে। উম্মে হাবিবা, আপনাকে ধন্যবাদ। জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম ডক্টর। জি স্যার, এটা কোশ্চেন ছিল যে ব্লক কোশ্চেনটা কি রকম হতে পারে? ব্লক কোশ্চেন হচ্ছে আসলে প্রশ্ন মানে এমন জায়গায় আপনাকে নিয়ে দিতে পারে যে জায়গা থেকে আপনি বের হইতে পারবেন না। ব্লক মানে তো কি, আপনাকে আটকানো, মানে আপনাকে আটকাবে, এমন টাইপের কোশ্চেন আপনাকে বলবে যেখানে আপনাকে আটকাই দিবে। ব্লক কোশ্চেনের আনসার ব্লক দিয়ে শেষ করতে হয়। অর্থাৎ ওই যে আমি বললাম যে আপনি যখন আজারবাইজান আর্মেনিয়ায় আপনাকে এমন প্রশ্ন করতেছে, মানে ওখানেই আটকাইতে চাইতেছে, তখন যদি আপনার কাছে মনে হয় যে আমি আর আজারবাইজান আর্মেনিয়া নিয়ে উত্তর দিতে পারবো না, আমার একটা নিজের জায়গা আছে, যে জায়গাটা আমি খুব দখল আছে, আপনি টেনে যে কোনো ভাবে লেজুরি লাগাই সেখানে টেনে নিয়ে যাবেন। সে আপনাকে ব্লক করতে চাচ্ছে, আপনি তাকে ব্লক করবেন, অর্থাৎ তাকে আপনি তো সরাসরি তাকে উল্টো প্রশ্ন করতে পারবেন না, এটা তো ভাইবা বোর্ডে বেয়াদবি। আপনি তো বলতে পারবেন না। ব্লক কোশ্চেনের উত্তর এমনি ক্ষেত্রে মানে
এমনি যে কোনো বিজনেস বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে ব্লক কোশ্চেন দিয়ে উল্টো প্রশ্ন করে আনসার দিতে হয়, কিন্তু ভাইবা বোর্ডে এটা আমাদের সম্ভব না। এই কারণে আমাদের ট্র্যাক চেঞ্জ করে অন্য জায়গা নিয়ে ফেলতে হবে যে জায়গাটা আমার ভালো দখল আছে। এটা হচ্ছে আমার ব্লক। জি স্যার, থ্যাংক ইউ। আর কেউ? ভাই মন্ডল, আপনাকেও ধন্যবাদ। আর কেউ? আমরা আরেকটা ভাই আসবো পররাষ্ট্র নীতি সম্পর্কিত আলোচনা নিয়ে, ওটা আরো ভালো লাগবে আপনাদের। ফরেন পলিসি মানে একজন ডিপ্লোম্যাটিক পার্সনের আসলে মানে কেমন তাদের মানে এমনি তো আপনারা রিটেন যারা দিয়েছেন পররাষ্ট্র নীতি ও কূটনীতি পড়েছেন, কিন্তু এখান থেকে কোন ধরনের প্রশ্ন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে আর একটা ক্লাসে। আর যে প্রেজেন্ট ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো নিয়ে হতে পারে আপনাদের সাথে আলোচনা। করোনা নিয়েও আপনার সাথে আলোচনা হতে পারে। সাবেরা শরীফ স্যার, খুব ভালো লাগলো, অনেক কিছুই বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রকাশ, ধন্যবাদ স্যার, আন্তর্জাতিক পড়ার একটা ধারা আপনার কাছ থেকে জানলাম। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে স্যার এখানে আমরা জানতাম যে স্যার পাকিস্তানেরও কিছু সৈন্য হচ্ছে স্যার আজারবাইজানকে দিছে আর কি, মানে এটার বেসিক কারণ কি শুধু মানে মুসলিম দেশ এই হিসেবে, নাকি এর অভ্যন্তরীণ কোনো কারণ আছে, মানে ইন্টারনাল কোনো আবার একটু ফ্যাক্টর প্রশ্নটা থাকতে করেন, পারে? কথা কেটে কেটে আসতেছে, একটু প্রশ্নটা আবার করেন। স্যার সাউন্ড হচ্ছে কেন? আমি যেটা বলছিলাম আপনি বলছেন যে পাকিস্তানের সৈন্য আজারবাইজানকে কিছু দিয়েছে, যে পাকিস্তান, হ্যালো সাউন্ড হচ্ছে কেন? ও, আপনার ওখানে বোধহয় ইয়াতে সাউন্ড হচ্ছে, মানে কানে বাজতেছে, কথা শুনতেছি না। 3000-এর মতো। প্রথম তো আশাফুল ভাই, আমরা আপনার কথা শুনতেছি না আমি। স্যার এখন গেছে স্যার, নেটওয়ার্কের সমস্যা, সরি স্যার। হ্যালো, 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 রেকর্ডিং ক্লাসটা কিভাবে পাওয়া যাবে? প্লিজ আমাদের হটলাইনে ফোন করেন, উনি বলতে পারবে, আমি বলতে পারছি না। আচ্ছা, ভালো থাকেন, আজকে এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আশা করি ভালো করবেন। আগামী পর্বে আমরা আরো কিছু অ্যাড করব কিছু বিষয়ে। I think it's network problem, sir. I want to know why Pakistan sent this soldier to Azerbaijan. এটা অনেক মানে একটা কারণ না, একটা কারণ হচ্ছে পাকিস্তান এখানে সোলজার দেওয়ার কারণ হচ্ছে আজারবাইজানের সাথে রিলেশনের একটা কারণ, ভূরাজনৈতিক একটা কারণ, আর দ্বিতীয়ত যেটা এখানে আগের থেকেই তাদের সাথে কিছু চুক্তি এবং তাদের সাথে কিছু মনস্তাত্ত্বিক কিছু রিলেশন রয়েছে, যার কারণে তারা প্রোভাইড করছে সোলজার। ইজ দেয়ার এনি ইন্টারনাল ফ্যাক্ট অর অনলি মুসলিম ফ্যাক্ট? অনলি মুসলিম ফ্যাক্ট। আপনি মুসলিম ফ্যাক্টটা হচ্ছে প্রত্যক্ষ, পরোক্ষ এখানে হতে পারে যে রাশিয়া এখানে আর্মেনীয়দেরকে সহযোগিতা করবে, এই জন্য চীন পাকিস্তানকে দিয়ে হয়তো করাতে পারে, এমন কিছু হতে পারে। আপাতত আপনি মুসলিম ফ্যাক্ট এটাকেই ধরে নিতে পারেন, কারণ এই ধরনের কোনো তথ্য এখনো তো আমাদের কাছে প্রকাশ পায়নি, এই কারণে আমরা এটাকে মুসলিম ফ্যাক্ট হিসেবে ধরে নিচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ। কিন্তু এখানে কারণ থাকতে পারে, এর নেপথ্যে চীন থাকতে পারে, যেটা আমরা এখনো কনসেপ্ট ক্লিয়ার না। এটা হয়তো আরেকটু যুদ্ধ লাগলে বা সামনের দিকে অগ্রসর হলে এই কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হবে, মানে ঘটনা আরো ঘটলে এটা ক্লিয়ার হবে আমাদের কাছে। হ্যালো স্যার, হ্যালো
জি, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম আশাফুল ভাই, শুভকামনা সবার জন্য, শুভকামনা, ভালো থাকেন, শুভরাত্রি।